Welcome students, welcome you all to MH Education Lab. MH Education Lab-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি থেকে 125টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেনগুলো বেসিক্যালি তোমার কোনো না কোনো পরীক্ষাতে দু একবার জিজ্ঞাসা করা হয়েছে বা অরিজিনাল কোয়েশ্চেন বলতে পারো। তাছাড়াও অন্যান্য সোর্স থেকে আমরা কালেক্ট করেছি, যেগুলো এই ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। আশা করি 125টি কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে করলে তোমরা অনেক বেশি উপকার পাবে। আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ চলছে, সেই এমসিকিউ সিরিজ তোমরা যদি রেগুলার ফলো করো, এমসিকিউ সিরিজ যদি তোমরা রেগুলার বেসিসে দেখো, যেভাবে প্রত্যেকটা সাবজেক্টের স্যার ম্যাডামরা ক্লাস আপলোড করছে, এতে তোমাদের প্রিপারেশনকে তোমরা অনেকটা বুস্ট আপ করতে পারবে। দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড। ভারতবর্ষের সর্বপ্রথম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কোন সালে প্রতিস্থাপিত হয়েছিল? 1955, 1960, 1965, 1969। এর কারেক্ট আনসার আমরা দেখে নেব। কারেক্ট আনসার 1960। গোবিন্দবল্লভ পান্ত এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি। ইট ইজ ইন পান্তনগর। অর্থাৎ ভারতবর্ষের পান্তনগরে সর্বপ্রথম গোবিন্দবল্লভ পান্ত, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আমরা জানি ইতিহাসে আমাদের সেটা বলে, তার নামানুসারে যে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি প্রতিস্থাপিত হয়েছিল সেটা 1960 সালে। এবং ভারতবর্ষের এগ্রিকালচার রিলেটেড যে প্রিমিয়ার ইনস্টিটিউট আছে, যারা বেসিক্যালি আমাদের দেশের কৃষি ব্যবস্থার অগ্রগতি, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এবং এগ্রিকালচার অ্যাজ আ ডিসিপ্লিন তার ডেভেলপমেন্টে হেল্প করে, তার মধ্যে অন্যতম হচ্ছে গোবিন্দবল্লভ পান্ত এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। টোটাল নাম্বার অফ অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন ইন ইন্ডিয়া ইজ 15, 17, 19, 20। কারেক্ট আনসার ইজ অপশন বি 17। দেখো, এগ্রি ইকোলজিক্যাল জোন মানে হচ্ছে বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার জায়গাতে, যদি আমরা এগ্রিকালচারের কথা বলি, এগ্রিকালচার যে যে কম্পোনেন্টগুলো দ্বারা ইনফ্লুয়েসড হয়, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে টেম্পারেচার, রেনফল, এই বিভিন্ন ধরনের যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো কিউমুলেটিভ ওয়েতে কোনো একটা জায়গাতে পার্টিকুলার কোনো একটা চাষবাসের জন্য মানে জায়গাটাকে তৈরি করে। দ্যাট মিন্স চা যেখানে চাষ হবে সেখানকার এক ধরনের আবহাওয়া জলবায়ু থাকে, সেখানকার এই যে ইকোলজিক্যাল জোন মিন্স ওই জায়গার যে পরিবেশগত অবস্থাটা সেইটা কিন্তু নিয়ন্ত্রিত হয়। সুতরাং এই অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন বলো বা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন বলো, এই যে জোনগুলো তৈরি হয়, এগুলো কোনো একটা জায়গাতে যে ক্রপ তৈরি হচ্ছে সেই ক্রপ এবং তার সারাউন্ডিং যে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলো, সেগুলো সম্মিলিতভাবে এই ক্রপটাকে নিয়ন্ত্রণ করে, এই বেসিসে তৈরি হয়। এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমরা এটা দেখছি কত, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে 17টা এই ধরনের জোন আছে। হু হ্যাজ রিটেন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এগ্রিকালচার? হিস্ট্রি অফ ইন্ডিয়ান এগ্রিকালচার কে লিখেছেন নিম্নলিখিতগুলি অপশনসগুলির মধ্যে? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, এম এস রান্ধাওয়া। এম এস রান্ধাওয়া এই বইটি লিখেছেন, যার নাম হিস্ট্রি অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য সেফ স্টোরেজ ইজ টু বি এনশিওর্ড, দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ ফুড গ্রেন অ্যাট দ্য টাইম অফ হারভেস্টিং শুড নট বি হাইয়ার দ্যান। অর্থাৎ আমাদের যদি কোনো ফুড গ্রেনকে সেফ স্টোরেজে রাখতে হয়, দ্যাট মিন্স অনেক দিন ধরে সেটা ব্যবহারের জন্য উপযুক্ত রাখতে হয়, তাহলে যখন শস্যটা হারভেস্ট করা হয়, অর্থাৎ একদম ফাইনাল যখন তাকে করা হয়, তখন কোন অ্যামাউন্টের ময়েশ্চার কন্টেন্ট তার মধ্যে থাকাটা সব থেকে ভালো, যাতে করে সেটা দীর্ঘদিন থাকতে পারে, স্টোর করা যেতে পারে? কারেক্ট আনসার আমরা দেখে নেব অপশন এ 14%। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা 14% থাকা একান্ত প্রয়োজন। The approximate representation of land in India in terms of net sown area, forests and other land are respectively in percentage. অর্থাৎ ভারতবর্ষের যদি আমরা ল্যান্ড এরিয়ার ক্লাসিফিকেশন দেখি, তাতে করে নেট সোন এরিয়া অর্থাৎ প্রকৃত অর্থে কতটা জমিতে চাষবাস হচ্ছে,
ফরেস্ট বনভূমি এবং অন্যান্য ব্যবহারযোগ্য ল্যান্ড, তার অনেক ক্লাসিফিকেশন আছে। এই তিনটে ক্যাটাগরি এখানে প্রোভাইড করা হয়েছে। তারা রেসপেক্টিভলি কত পার্সেন্ট জায়গা নিয়ে অবস্থান করছে এটা আমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর অপশন ডি, 47% নেটসোন এরিয়া, 23% ফরেস্ট এরিয়া অ্যান্ড আদার্স আমরা দেখতে পাচ্ছি 30%। তিনটে মিলিয়ে সাম আপ করে 100% হচ্ছে। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস, যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা। টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল MCQ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও, তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। ডাবল ক্রপিং ইন এগ্রিকালচার মিনস। ডাবল ক্রপিং বলতে এগ্রিকালচার ফিল্ডে বা এগ্রিকালচারের ক্ষেত্রে ডাবল ক্রপিং কাকে বলা হয় বা দ্বৈত চাষবাস ব্যবস্থা কাকে বলা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, 2 crops at different times. When a land is used for 2 types of crops in different time, it is called double cropping. তাহলে আমরা যে কোয়েশ্চেনটা এখানে জানতে চেয়েছিলাম সেটা আনসার পেয়ে গেলাম যে ডাবল ক্রপিং কাকে বলে এই জায়গাটা। নেক্সট দেখব, when more than 2 types of crops are cultivated in different times, it is called as multiple cropping. তাহলে মাল্টিপল ক্রপিং আমরা একটা কনসেপ্ট পেলাম। এই মাল্টিপল কাকে বলছে? যে যখন কি হচ্ছে না, যখন ডিফারেন্ট টাইমে একই জমিতে চাষ করা হচ্ছে দুটো টাইপের ক্রপ, তখন তাকে বলা হচ্ছে মাল্টি ক্রপিং। when only one crop is produced, then it is called as monocropping. তাহলে দেখো এখান থেকে আমরা বেসিক্যালি অনেকগুলো ধরনের ধারণা পেলাম যেটা চাষবাসের সাথে রিলেটেড, মোনোক্রপিং, মাল্টিক্রপিং এবং ডাবল ক্রপিং। আচ্ছা, এই মাল্টিপল ক্রপিং যে কনসেপ্টটা, এটা তোমার ডিফারেন্ট টাইমে হবে না, এটা একসাথে হবে। মানে আমরা বেসিক্যালি দেখে থাকি না যে আমাদের গ্রামের দিকে এখন ধরো এই শীতকালটাতে আলুর চাষ হয়, আলুর সাথে সাথে সর্ষে দেওয়া হয়, এই ধরনের যে কনসেপ্টটা। হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টার অফ মিক্সড ফার্মিং? মিক্সড ফার্মিংয়ের মেন ক্যারেক্টার কী? দেখো, মিক্সড ফার্মিংয়ের মেন ক্যারেক্টার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে মিক্সড ফার্মিংয়ে কোনো একটা জমিতে একদিকে যেমন আমরা ক্রপ চাষ করছি, তেমনই এই জমিটাকে দুটো ভাগ করে নেওয়া যেতে পারে। একদিকে ক্রপ চাষ হচ্ছে আর একদিকে হচ্ছে ধরো ক্যাটেল রেয়ারিং হচ্ছে। ক্যাটেল রেয়ারিং হচ্ছে মানে কি? ক্যাটেল রেয়ারিং হচ্ছে মানে গরু, ছাগল এদের পশুপালন করা হচ্ছে। এই মিক্সড ফার্মিংয়ের একটা সুবিধা কি হচ্ছে? দেখো, মিক্সড ফার্মিংয়ের সুবিধা হচ্ছে ধরো তোমার ক্রপ ফেলিওর হলো, অর্থাৎ তোমার চাষবাস ভালো হলো না, তুমি এই যে ক্যাটেল রেয়ারিং করছো, ক্যাটেল রেয়ারিং থেকে যে প্রোডাক্ট পাবে তাতে দুধ হতে পারে, তার থেকে ছানা তুমি তৈরি করছো দুধ থেকে, এই সমস্ত বিষয়গুলো, তাহলে কিন্তু তোমার ইকোনমিটা একবারে ভেঙে পড়ে না। ব্যালেন্সড টাইপ অফ ফার্মিং এটাকে বলা যায়। ঠিক আছে, তাহলে অপশনসগুলোর মধ্যে আমরা দেখে নেবো যে কারেক্ট আনসার কোনটা। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, রিয়ারিং অ্যানিম্যাল অ্যান্ড কাল্টিভেটিং ক্রপস অ্যাট সেম টাইম। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ লোয়েস্ট এগ্রিকালচারাল ল্যান্ড অ্যামং দ্য ফলোয়িং? নিম্নলিখিতগুলির মধ্যে কোন স্টেটের এগ্রিকালচারাল ল্যান্ড সব থেকে কম আছে? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, সিকিম। সিকিমের বেশিরভাগ অংশ যদি আমরা দেখি, সিকিমের বন্ধুর ভূপ্রকৃতি, যে কারণে কি হচ্ছে, প্রমিনেন্ট ল্যান্ড এরিয়া চাষবাসের জন্য খুব কম।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, ভারতীয় কৃষি ব্যবস্থার চরিত্র বৈশিষ্ট্য নয় কোনটা? তাহলে এখানে অপশনসগুলো আমরা আগে দেখব। ওভার ডিপেন্ডেন্স অন নেচার, একদম ঠিক কথা, প্রকৃতির ওপর নির্ভরশীল। লো লেভেল অফ প্রোডাক্টিভিটি কম, ঠিক। ডাইভার্সিটি ইন ক্রপস, অনেক ডাইভার্সিটি আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের চাষ। হাই মেকানাইজেশন, না, মেশিনপত্রের ব্যবহার খুব একটা দেখা যায় না, তাহলে কারেক্ট আনসার হবে অপশন ডি। দ্য রিজন ফর লো প্রোডাক্টিভিটি ইন ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ, লো প্রোডাক্টিভিটি ইন্ডিয়ান এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কেন দেখতে পাই সেই উত্তরটা আমাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হবে। ওভার ক্রাউডিং ইন এগ্রিকালচার, ঠিক, তার জন্য লো প্রোডাক্টিভিটি হয়। অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি লো হয় না, ব্যাপারটা হচ্ছে ধরো 100 কেজি রাইস 10 জন আর 100 কেজি রাইস 100 জন, ভারতের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড কেসটা, লোক সংখ্যা বেশি তো তাই এটা 1 কেজি পার হেড হচ্ছে, স্বাভাবিক অর্থেই এটা প্রোডাক্টিভিটি, ওভার ক্রাউডিংটা প্রোডাক্টিভিটি লো হওয়ার ক্ষেত্রে হেল্প করছে। স্মল ল্যান্ড হোল্ডিং, ঠিক আছে, এটা একদম ঠিক কথা, তার প্রধান কারণ হচ্ছে হিন্দু ইনহেরিটেন্স ল, হিন্দু উত্তরাধিকার আইন। বাবার দুটো ছেলে তার 2 বিঘা জমি 1 বিঘা করে পেলো, এবার তারা যদি জমি না কিনে থাকে তাহলে ওই যে দুটো ছেলে 1 বিঘা করে পেলো, তার পরবর্তী জেনারেশনকে যখন দেবে তারা যদি দুটো করে ছেলে হয় কি দুজন মেয়ে হয়, তো সেক্ষেত্রে কী হবে, বেসিক্যালি ছেলেদের ক্ষেত্রে আমরা দেখি কি যে সেটাকে হাফ হাফ করে ভাগ হয়ে যাচ্ছে ক্রমশ, তাহলে যৌথ জমিগুলো ছোট হতে থাকছে, দ্যাট ইজ ওয়াই স্মল ল্যান্ড হোল্ডিং। ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল প্র্যাকটিস, একদম ঠিক কথা, আমরা আগের কোয়েশ্চেনেই দেখলাম মেকানাইজেশনের পরিমাণ খুব লো, তাহলে ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল প্র্যাকটিস, তাহলে আমরা বলতে পারি অল অপশনস আর কারেক্ট to make India a low productive country in terms of agriculture. Option D is the correct answer. The average size of operational holdings in India is largest in which state? দেখো অপারেশনাল হোল্ডিং বলতে আমরা কি বুঝি, মানে যেখানে চাষবাসগুলো আমরা করছি দেখতে পাচ্ছি যে আমাদের জোত জমির পরিমাণ কিন্তু খুব ছোট, তাও এর মধ্যে যদি আমরা কোনো রাজ্যের সবথেকে বেশি পরিমাণ জোত জমির আকার দেখতে পাই সেই রাজ্যটা কোনটি, সেই রাজ্যটা হচ্ছে অপশন ডি রাজস্থান। রাজস্থানের ক্ষেত্রেই জোত জমির আকারগুলো অপারেশনাল হোল্ডিংসগুলো খুব বেশি। এগ্রিকালচার ইন ইন্ডিয়া ইজ কনসিডার্ড অ্যাজ এ মিনস অফ লাইভলিহুড, আ প্রফেশন, আ ট্রেড, আ ইন্ডাস্ট্রি। আমরা যদি ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে ভালো করে পড়ি, বেসিক্যালি এগুলো দেখো আমাদের যেটা পড়তে হবে আগে, আমরা এমসিকিউ কোয়েশ্চেন করার আগে থিওরিটা ভালো করে পড়তে হবে, এগ্রিকালচারের থিওরিগুলো, যে মানে থিওরি মিনস এগ্রিকালচারের ভারতবর্ষের ক্যারেক্টারিস্টিক কী এই বিষয়গুলো। তো দেখো এ মিনস অফ লাইভলিহুড, এটা একদম ঠিক কথা, ভারতবর্ষের ক্ষেত্রে চাষবাস হচ্ছে জীবন ধারণের একটা উপায়। প্রফেশন, না, ভারতবর্ষে কেউ প্রফেশন হিসেবে এগ্রিকালচারকে চুজ করে এমনটা নয়, তাহলে কেবলমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য, সরকারি চাকরির জন্য মানুষের এত মারামারি থাকতো না। এ ট্রেড, কৃষি কখনোই একটা ট্রেডের এতে পড়ে না, তার কারণ ভারতবর্ষের যদি আমরা দেখি ট্রেড রিলেটেড বিষয়টা ডাইরেক্টলি কৃষির সাথে রিলেটেড না, এটা কৃষিজাত পণ্যের বিজনেস হয় বটে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এটা ঠিকঠাক কথা নয়। অ্যান্ড ইন্ডাস্ট্রি, না, কৃষি এগ্রিকালচার কী করে ইন্ডাস্ট্রি হবে, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি যেগুলো হয় সেগুলো এগ্রিকালচারাল যে আউটপুটগুলো সেগুলোকে ইন্ডাস্ট্রিতে ইনপুট হিসেবে নেয়, নিয়ে ফিনিশড প্রোডাক্ট তৈরি করে, সুতরাং ইন্ডাস্ট্রি এগ্রিকালচারের ক্ষেত্রে নয় এবং ভারত ইন্ডাস্ট্রিয়ালি উন্নতও নয়। একমাত্র এখানে অপশনস যেটা কারেক্ট হচ্ছে সেটা এ মিনস অফ লাইভলিহুড। ইন নিউলি ইমপ্রুভড অ্যারিড ল্যান্ড দ্য ক্রপ সুইটেবল ফর গ্রিন ম্যানিওর, তাহলে গ্রিন ম্যানিওর তৈরি করার জন্য বা পাওয়ার জন্য আমরা কোন জাতীয় জিনিসকে সুইটেবল বলতে পারি, কোথায়, অ্যারিড ল্যান্ডের ক্ষেত্রে, মরু অঞ্চলের ক্ষেত্রে, এবং এর কারেক্ট আনসার হচ্ছে অপশন বি ধনচে। ধনচে জাতীয় গাছ চাষ করলে গ্রিন ম্যানিওর হওয়ার অনেক সুবিধা থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রিন ম্যানিওর ক্রপস কন্টেন্স হাইয়েস্ট অ্যামাউন্ট অফ নাইট্রোজেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন গ্রিন ম্যানিওর ক্রপ নাইট্রোজেনে সমৃদ্ধ, বেশি নাইট্রোজেন তার মধ্যে থাকে, আমরা সেখান থেকে পেতে পারি। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি কাউপি। ব্যালেন্সড ফার্টিলাইজার্স আর ইউজড টু ইনক্রিজ প্রোডাকশন, ইমপ্রুভ ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি, মেনটেন প্রোডাক্টিভিটি অফ সয়েল। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। অর্থাৎ আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি যে এটা অনায়াসে আনসার করতে পারবো যে ব্যালেন্সড ফার্টিলাইজার, এই ব্যালেন্সড ফার্টিলাইজার্স কোনগুলো, যেগুলো মাটির ক্ষতি করে না, কী কী বিষয় লক্ষ্য রাখে দেখো, তারা মাটির যে প্রোডাক্টিভিটি, মাটির প্রোডাক্টিভিটিটাকে এনহ্যান্স করার চেষ্টা করে, মাটির যে বিভিন্ন কম্পোনেন্টগুলোর মধ্যে ব্যালেন্স সেটাকে মেনটেন করার চেষ্টা করে, ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেই ইকোলজিক্যাল ব্যালেন্সকে মেনটেন করার চেষ্টা করে,
এই সমস্ত কাজগুলো করে, যার ফলস্বরূপ আমরা এখানে আনসার করছি অপশন ডি। ইন সার্দার্ন ইন্ডিয়া দ্য এরিয়া অফ হাই এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইজ ফাউন্ড ইন, দক্ষিণ ভারতের কোন জায়গায় নিম্নলিখিত যে অপশনসগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা হাই এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি দেখতে পাই? অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি, তামিলনাড়ু কোস্ট। এখানে কেন তামিলনাড়ু কোস্ট? তার প্রধান কারণ হচ্ছে এখানে 2 টাইমস রেনফল ইন আ ইয়ার। ভারতবর্ষের ক্ষেত্রে বৃষ্টিপাতের ওপর কৃষিকাজটা অনেকাংশে নির্ভরশীল, এবং এই তামিলনাড়ু কোস্ট এখানে একবার সাউথ ওয়েস্টার্ন মনসুন এবং একবার নর্থ ইস্টার্ন মনসুন, মানে একবার আগমনকারী মনসুন এবং একবার ফিরে যাওয়ার সময় যে মনসুনটা থাকে তারা ইম্প্যাক্ট করে বলে দুবার বৃষ্টিপাত হয়। এবং তামিলনাড়ুর এই জায়গাটা, যেটা আমরা ভারতবর্ষের দক্ষিণ ভারতের অ্যাকচুয়ালি ধান্নাগার বা ধান ভান্ডার বলে জানি, দ্যাট ইজ তাঞ্জোর কোস্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য রিচেস্ট স্টেট ইন রিপ্লেনিসেবল গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ইজ, রিপ্লেনিসেবল গ্রাউন্ড ওয়াটার রিসোর্সে কোন স্টেট সব থেকে বেশি এগিয়ে? এর কারেক্ট আনসার আমরা দেখব। তার আগে বুঝবো যে রিপ্লেনিসেবল গ্রাউন্ড ওয়াটার মানে আমরা বেসিক্যালি জানি যেটা ভূগর্ভস্থ জল এখানে থাকে। এবং রিপ্লেনিসেবল কেন? কারণ এই জল মানুষ কী করে, এই জল মানুষ তার দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য তুলে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল ক্রমশ নিচে নেমে যাচ্ছে। এবং কোনো কারণে কোনোভাবে যদি এই জলটাকে পুনরায় রিচার্জ করা যায়, সেই ব্যবস্থাটাকে আমরা বলছি রিপ্লেনিশ করা, গ্রাউন্ড ওয়াটারটাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা। প্রকৃতিগতভাবে তো এটা সেম রেটে হবে না, এটা কম রেটে হবে, রিপ্লেনিশ কম রেটে হবে, বাট ইট হ্যাভ টু বি আ প্রসিজার। এটাকে ট্রাই করতে হবে যাতে করে ব্যালেন্সটা বজায় থাকে। এবং এই কাজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে এই রিপ্লেনিসেবল গ্রাউন্ড ওয়াটারের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বেশি হাই, ঠিক আছে। এবং এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের যে নদী অববাহিকা, সেটা আমরা উত্তরপ্রদেশে দেখতে পাই যে নদী অববাহিকায় ওয়াটার ডিসচার্জ বা এই যে বিষয়গুলো অনেকটা পরিমাণে কিন্তু বেশি। হুইচ স্টেট ইজ পায়োনিয়ার ইন ইনিশিয়েটিং কন্ট্রাক্ট ফার্মিং? কন্ট্রাক্ট ফার্মিং বিষয়টা কি? কন্ট্রাক্ট ফার্মিং বিষয়টা হচ্ছে, ধরো কোনো একটা কোম্পানি আছে, এক্স কোম্পানি, এবং একজন চাষি আছে বা একটা গ্রুপ অফ চাষিজ আছে, মানে যারা মাঠে কাজ মানে যাদের নিজেদের জমি আছে, ঠিক আছে। সেটা আমি ধরে নিচ্ছি কোনো একটা ভিলেজ, যেমন মহলওয়ারি বন্দোবস্ত ছিল না, আমি ধরে নিচ্ছি কোনো একটা ভিলেজ। এবার এই এক্স কোম্পানি কী করলো, আমি সিম্পল উদাহরণ দিচ্ছি যে এক্স কোম্পানি চিপস বানায়, তাহলে এই চিপস বানানোর জন্য এরা কী করলো, এই সিড এদেরকে প্রোভাইড করলো, সমস্ত রকম অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করলো। এবং এই ভিলেজের যে জমিগুলো দেওয়া হয়েছিল এই সিডকে লাগানোর জন্য, এই ভিলেজের যারা জমির মালিক তারা কিন্তু একবারে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে এখান থেকে যা পোট্যাটো প্রোডাকশান হবে, এই পোট্যাটোগুলো বাজারে বিক্রি করবে না, তারা পাঠাবে কার কাছে, এই কোম্পানির কাছে, ঠিক আছে। এর ফলস্বরূপ কী হবে, এর ফলস্বরূপ এদের মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে চুক্তি হয়ে গেছে। তখন কি হচ্ছে, তখন বাজারে যদি দাম 500 টাকা থাকে, ঠিক আছে, আমার দেখা যাচ্ছে এক্স কোম্পানি এই ভিলেজের সাথে চুক্তি করেছে 400 টাকায়, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এই ভিলেজের যারা চাষি ছিল, যারা চাষ করেছে, তাদের লস হচ্ছে ডেফিনেটলি, এটা ঠিক কথা। কিন্তু ধরো এরা চুক্তিটা করেছে 400 টাকায়, বাজারে তখন দাম দেখা যাচ্ছে 100 টাকা, প্রচুর পরিমাণে আলু হয়েছে, 100 টাকা বাজারে দাম, তখনও কিন্তু এরা 400 টাকাই দেবে। তার ফলস্বরূপ কী হচ্ছে, তোমার লাভ এবং লোকসান দুটোর ক্ষেত্র থেকে যাচ্ছে। সুতরাং ইট ডিপেন্ডস অন দ্য মার্কেট রাইট দেন। সো এই ধরনের একটা ব্যবস্থাপনা যাকে কন্ট্রাক্ট ফার্মিং বলে, এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে পাঞ্জাব রাজ্য কিন্তু সর্বাগ্রে। গ্রিন এগ্রিকালচার মিন্স, গ্রিন এগ্রিকালচার আমরা কাকে বলি? গ্রিন এগ্রিকালচার হচ্ছে যে বেসিক্যালি যে ধরনের এগ্রিকালচারে আমরা দেখতে পাই যে আমাদের যে চাষবাস ব্যবস্থা, সেই চাষবাস ব্যবস্থা এনভিরনমেন্টকে হার্ম করে না, এনভিরনমেন্টের কোনো রকম ক্ষতি করে না। এখানে অপশনসগুলো দেখো, এগ্রিকালচার অফ অনলি গ্রিন ভেজিটেবলস না, সাস্টেনেবল মেথড অফ এগ্রিকালচার, এটা বলা যেতে পারে, এগ্রিকালচার বাই গ্রিন ম্যানিউরস অনলি না, তাহলে অপশন ডি, এখানে অপশনটা আমি পড়িনি আগে, তাই সাস্টেনেবল মেথড অফ এগ্রিকালচার এটা বলা যেতে পারে। আই এম সরি যে আমি অপশন ডি বলে দিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি অপশন ডি হবে না, আমি অপশনসগুলো পড়িনি। সাস্টেনেবল মেথড অফ এগ্রিকালচার কিন্তু অবশ্যই, কারণ আমি যেটা বলতে চাইছি যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে এগ্রিকালচারাল সিস্টেম, যে এগ্রিকালচার করে পরিবেশের কোনো ক্ষতি সাধন হয় না, তাদেরকেই আমরা বলছি গ্রিন এগ্রিকালচার। তাহলে এখানে অপশন বি কিন্তু করা যেতে পারে, এখানে অপশন বি করা যেতে পারে, নো ইস্যু। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেন্স দ্য সিড ভিলেজ কনসেপ্ট? সিড ভিলেজ কনসেপ্টটা কি? সিড ভিলেজ কনসেপ্ট কাকে বলা হয় বা সিড ভিলেজ কনসেপ্ট জিনিসটা কি? এনকারেজিং ফার্মার্স টু ইউজ দেয়ার ওন সিড ইনস্টেড বাইং ফ্রম মার্কেট,
এটা একটা কনসেপ্ট হতে পারে। ইনভলভিং দ্য ফার্মার্স ইন সিড জেনারেটিং টেকনোলজি সো দ্যাট দে ক্যান প্রডিউস কোয়ালিটি সিডস অন ডিমান্ড, এটা একটা বক্তব্য হতে পারে। ইয়ারমার্কিং সাম স্পেসিফিক ভিলেজেস এক্সক্লুসিভলি ফর দ্য প্রোডাকশন অফ সার্টিফাইড সিডস, এটা একটা হতে পারে। এই তিনটের মধ্যে কোনটা সঠিক, বা যদি কোনোটাই সঠিক না হয় সেক্ষেত্রে আমাদের আনসার করতে হবে। বাট আমরা দেখে নেব কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, ইনভলভিং দ্য ফার্মার্স ইন সিড জেনারেটিং টেকনোলজি, অর্থাৎ চাষিদেরকে শিক্ষিত করা হয় প্রথমে। এই যে কনসেপ্টটা সিড ভিলেজ কনসেপ্টে চাষিদেরকে শিক্ষিত করা হয় যে তারা জেনারেট করুক, এই সিডগুলোকে তারা জেনারেট করুক। এর ফলে কি হবে, তার ফলে দেখো একটা যেমন রুরাল এমপ্লয়মেন্ট বাড়ে, ঠিক আছে, একটা রুরাল এমপ্লয়মেন্ট বাড়ছে, এবং এই জায়গা থেকে আমরা যেটা পড়ছিলাম ভারতবর্ষে এগ্রিকালচারাল ট্রেড খুব একটা হচ্ছে না, এই ট্রেডের একটা ধারণা আসবে, ট্রেড হবে কারণ বীজগুলো বিক্রি করবে, ঠিক আছে, এবং এর ফলস্বরূপ কি হবে, একটা এগ্রিকালচারের প্রতি মানুষের ঝোঁক বাড়বে, এবং এগ্রিকালচারে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অ্যাপ্লিকেশনটা বৃদ্ধি পাবে, এগ্রিকালচার মডার্নাইজড হবে, এগ্রিকালচার মেকানাইজড হবে। কারেক্ট। আগমার্ক কি, আগমার্ক হচ্ছে তোমার বেসিক্যালি ব্যবহার করা হয় যে কোনো এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে। এই যে কোয়ালিটি সার্টিফিকেশন অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক বলে গোটা পৃথিবীতে কে পরিচিত? And the correct answer is Norman E. Borlaug. Borlaug belongs from which country? Borlaug, যার কথা আমরা আগে পড়লাম যে গ্রিন রেভলিউশনের কনসেপ্ট তিনি নিয়ে এসেছিলেন, কোন দেশ থেকে বিলং করেন? ইউএসএ। গ্রিন রেভলিউশন ওয়াজ দ্য রেজাল্ট অফ অ্যাডপশন অফ নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ইন দ্য ডিকেড অফ 1960s। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, যে 1960s আমরা যদি দেখি যে যখন আমাদের দেশে এই এটাকে একটা ওয়াটার শেড প্রোগ্রাম বলা চলে, এই গ্রিন রেভলিউশনকে একটা ওয়াটার শেড প্রোগ্রাম আমরা বলি। তার কারণ হচ্ছে বিফোর আমরা যদি এই টাইমটা দেখি 1963 1964 এই সময়টার আগে এগ্রিকালচারাল প্রোডাকশান একরকমের ছিল, আর এই সময়টার পরে এই HYV অর্থাৎ হাই ইল্ডিং ভ্যারাইটিস যে সিডস ব্যবহার করা হলো, কৃষিতে মেকানাইজেশন নিয়ে আসা হলো, এর ফলস্বরূপ আমরা দেখতে পাবো যে একটা বাম্পার বুস্ট আপ হচ্ছে আমাদের এগ্রিকালচারে। সেই কারণে এটাকে বলা হচ্ছে, একটা গ্রিন রেভলিউশনকে একটা ওয়াটার শেড বলা হয়। হু ইউজ দ্য টার্ম এভারগ্রিন রেভলিউশন ফর ইনক্রিজিং এগ্রিকালচারাল প্রোডাকশান ইন ইন্ডিয়া, এগ্রিকালচারাল প্রোডাকশান বাড়ানোর ক্ষেত্রে বা এই বিষয়ে এভারগ্রিন রেভলিউশন এই টার্মটা কে প্রথম ব্যবহার করেছিলেন? অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ MS স্বামীনাথন। গ্রিন রেভলিউশন মিনস, গ্রিন রেভলিউশন বলতে আমরা কী বুঝি? ইউজ অফ গ্রিন ম্যানিওর, গ্রো মোর ক্রপস, HYV প্রোগ্রাম অ্যান্ড গ্রিন ভেজিটেশন। এখানে যে কারেক্ট আনসার হওয়া উচিত, দেখো এখানে দুটো অপশনের মধ্যে তোমাদের ডাইকোটমি হবে, একটা হচ্ছে গ্রো মোর ক্রপস, এটা একটা হতে পারে, এটা ঠিক কথা। ইউজ গ্রিন ম্যানিওর তো নয়, গ্রিন ভেজিটেশন নয়, ভেজিটেশন ম্যাক্সিমাম গ্রিনই হয়, সুতরাং সেক্ষেত্রে এটা অপশনসে আসছেই না। আর HYV প্রোগ্রাম, দেখো এবার এইখানে গ্রো মোর ক্রপস, এই জায়গাটা ভালো করে নোটিস করো, ক্রপস মানে কিন্তু এখানে সব বোঝানো হচ্ছে। আর আমরা গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে দেখেছি ম্যাক্সিমাম হচ্ছে রাইস, হুইট, এই দুটো কিন্তু ম্যাক্সিমাম আমরা প্রোডাকশানের বুস্টআপটা দেখেছি। সুতরাং আমার মনে হয় এটা অপশন মে বি ডিফার, এটা যদি অপশন এখন বি নেবে কি সি নেবে সেটা পরীক্ষা নিয়ামককারী সংস্থার ওপর নির্ভর করছে। বাট এখানে যদি লজিক্যালি বলো, আমাদের পড়াশোনার ওপর ভিত্তি করে তো MCQ করা উচিত, কোন পরীক্ষা নিয়ামককারী সংস্থা কী আনসার নিচ্ছে সেটা ম্যাটার করে না, কারণ আমরা সেরকমভাবে পরীক্ষা দিতে পারবো না। এক্ষেত্রে HYV প্রোগ্রাম এইটা নেওয়া উচিত, কারণ গ্রিন রেভলিউশনের মূল একটা কম্পোনেন্ট ছিল হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস সিডস ব্যবহার করা, যাতে করে প্রোডাকশানটাকে বাড়ানো যায়। কারণ ভারত হচ্ছে, আমরা যদি দেখি, যদি আমরা পপুলেশন থিওরি পড়ি, তাহলে ভারতবর্ষের জনসংখ্যা যে হারে বাড়ে আর খাদ্য উৎপাদন বৃদ্ধি কিন্তু সে হারে বাড়ে না। তাহলে ওই মিসম্যাচটাকে প্রমিনেন্ট করার জন্য প্রয়োজন ছিল খাদ্যদ্রব্য উৎপাদন বৃদ্ধির, ফসল উৎপাদন বৃদ্ধি। সেক্ষেত্রে কিন্তু ভারতের প্রধান খাবার আমরা দেখছি রাইস, যেখান থেকে আমরা একদম পাচ্ছি চাল, ঠিক আছে, এবং হচ্ছে তোমার হুইট, যেখান থেকে আমরা রুটি বলো, লুচি বলো, বিভিন্ন ধরনের যে খাবার বা যে কোনো ধরনের বেকারি যে খাবার দাবার আমরা পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলবো যে HYV প্রোগ্রাম ইজ দ্য কারেক্ট আনসার, শুড বি দ্য কারেক্ট আনসার। লেটস সি, ইয়েস, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার।
গ্রিন রেভলিউশন ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং স্পেশালি। গ্রিন রেভলিউশন আমি একটু আগেই জাস্ট উত্তরটা বললাম, তাহলে এখানে দেখো এটা অত্যন্ত সহজ কোয়েশ্চেন একটা। ইট ইস রিলেটেড টু হুইট প্রোডাকশন। As a result of Green Revolution, the year yield per hectare of wheat touched the record figure of, যে সময়তে গ্রিন রেভলিউশন হয়েছিল এখানে সেই সময়ের কথা উল্লেখ করছে যে ওই সময়তে যে ম্যাক্সিমাম রেকর্ড ফিগার টাচ করেছিল সেটা কত, পরিমাণটা কত, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি 2000 কেজি। রেনবো রেভলিউশন ইজ রিলেটেড টু, রেনবো রেভলিউশন কাকে বলা হয়, এটা কোন বিষয়ের সাথে রিলেটেড? দেখো এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে কিন্তু কোনোটাই রেনবো রেভলিউশন নয়। রেনবো রেভলিউশন মানে একটা ওভারঅল যে ব্যাপার সেটাকে, গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন অ্যান্ড ব্লু রেভলিউশন প্রত্যেকটার ক্ষেত্রেই আসে। আমরা গ্রিন রেভলিউশন জানি এটা হচ্ছে এগ্রিকালচার। হোয়াইট রেভলিউশনটা কি? হোয়াইট রেভলিউশন হচ্ছে দুগ্ধ উৎপাদন বা দুগ্ধ জাতীয় দ্রব্যের উৎপাদন। আর ব্লু রেভলিউশন হচ্ছে তোমার পিসিকালচার বা ফিশ অ্যান্ড অ্যাকোয়া প্রোডাক্ট, ম্যারাইন ফুডস কাইন্ড অফ থিং, অ্যাকোয়া প্রোডাক্টস। তাহলে এই সমস্তগুলোই হচ্ছে অপশন ডি কারেক্ট আনসার হয়ে যাবে রেনবো রেভলিউশনের জন্য। দ্য রেশিও অফ গ্রস ক্রপড এরিয়া টু দ্য নেট সোন এরিয়া ইজ কল্ড, গ্রস ক্রপড এরিয়া অর্থাৎ যেখানে চাষ হতে পারে এবং যে জায়গাগুলোতে চাষ হচ্ছে তাদের অনুপাতকে কি বলা হয়? তাদের অনুপাতকে বলা হচ্ছে ক্রপিং ইন্টেন্সিটি। তার চাষের জমির যে ইন্টেন্সিটি, চাষবাসের ইন্টেন্সিটি কত, দ্যাট ইজ ক্রপিং ইন্টেন্সিটি। Which state in India has the largest extent of irrigation? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ইরিগেশনে সবথেকে পোটেন্সিয়াল কোন রাজ্য বা সবথেকে ব্যবহার করা হয় কৃত্রিম সেচ ব্যবস্থা কোন রাজ্যে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ পাঞ্জাব। পাঞ্জাবে হওয়ার তোমরা যদি ভারতবর্ষের ম্যাপটা একটুখানি লক্ষ্য করো, তোমরা ভারতবর্ষের ম্যাপটা যদি একটুখানি লক্ষ্য করো, যে জায়গাটাতে পাঞ্জাব অবস্থিত, ঠিক আছে, সেই জায়গাটাতে তোমরা দেখতে পাবে যে বেশ কিছু নদী, 5টা নদী, যে কারণে আমরা পাঞ্জাব বলি, সেটা অবস্থান করছে। জাস্ট এ মিনিট, এই 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 জায়গাটা ধরো, আমি এখানে ছবিগুলো এঁকে দিচ্ছি। এটা হচ্ছে ইন্দাস চলে গেছে, আমি ধরে নিচ্ছি এই যে পাঁচটা নদী জেসি আর বিএস, এই 5টা নদীর বিধৌত সমভূমি তো পাঞ্জাব এখানে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই জায়গাটা যখন পাঞ্জাব আছে, এই জায়গাটা থেকে জলের কিন্তু অভাব হচ্ছে না, অর্থাৎ চ্যানেলাইজ করে স্পেসিফিক্যালি ক্যানেল দিয়ে জল কিন্তু অনেক বেশি পরিমাণে এখানে ইরিগেট করা পসিবল হচ্ছে। দ্যাট ইজ হোয়াই এই এক্সটেন্ট আমরা এখানে পাচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ হাইয়ার পার্সেন্টেজ অফ ট্যাঙ্ক ইরিগেশন? দেখো আমরা ওপরটাতে যে আগের কোয়েশ্চেনটা পেলাম উত্তর এর ক্ষেত্রে, সেটা কিন্তু ক্যানেল কাইন্ড অফ ইরিগেশন। এবার ট্যাঙ্ক ইরিগেশন আমরা কোথায় পাচ্ছি? ট্যাঙ্ক ইরিগেশন মানে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক খনন করে আমরা যে এগ্রিকালচারের জন্য ইরিগেশনটা করি, ট্যাঙ্ক ইরিগেশন বেশি আমরা পাচ্ছি তামিলনাড়ুতে। কারেক্ট, তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট দ্য কোয়েশ্চেন ইজ, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস দ্য এরিয়া আন্ডার টিউবওয়েল ইরিগেশন ইজ হাইয়েস্ট? এখানে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাইপের ইরিগেশন আমরা দেখছি। এখানে আমরা দেখলাম ট্যাঙ্ক ইরিগেশন, এরপর পাচ্ছি টিউবওয়েল ইরিগেশন, ঠিক আছে। এই টিউবওয়েল ইরিগেশন কোথায় সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি? নিম্নলিখিত অপশনসগুলির মধ্যে অবশ্যই। কারেক্ট আনসার ইজ অপশন সি, ইট ইজ ইন উত্তরপ্রদেশ। ইন হুইচ অফ দ্য ফলোয়িং টেরেন দ্য বোরওয়েল অ্যান্ড ক্যানালস ক্যান বি ডাগ ইজিলি? এটা একটা সিম্পল চিন্তা ভাবনা করো মাথায়। বোরওয়েল বা আমরা কোথায় গর্ত করে ওয়েল খুঁড়তে পারবো বা কোথায় ক্যানেল কাটতে পারবো। তাহলে এই দুটো ক্ষেত্রেই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে মাটি কাটতে হবে। মাটি সেখানেই কাটা সম্ভব যে জায়গাটা একটু নরম হবে। পাথুরে অঞ্চলে মাটি কাটাটা খুব কঠিন ব্যাপার। তোমরা নিশ্চয়ই নওয়াজুদ্দিন সিদ্দিকীর ওই যে একটা মুভি আছে না, মানঝি দ্য মাউন্টেন ম্যান, তোমরা মেবি অনেকে দেখেছো, দেখবে সেখানে পাহাড় কেটে রাস্তা বানানো কতটা কষ্টকর। এটা আমরাও জানি সবাই, একটা পাথরের কাঠিন্য আর একটা নরম অ্যালুমিনিয়ামের কাঠিন্য। তাহলে এটা বেসিক্যালি সেই জায়গাতেই হবে যেখানে তোমার নরম মাটি থাকবে। তাহলে অপশন কী হবে? এখানে অপশন হয়ে যাবে এই যে সফট অ্যালুভিয়াম ইন প্লেন রিজিয়ন। তাহলে স্বাভাবিক অর্থেই এটা আনসার হবে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবে না মনে। হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডিসক্রাইবস ট্রান্সহিউম্যান? ট্রান্সহিউম্যান যে এই যে কনসেপ্টটা, এটা কি আমি আগে কনসেপ্টটা বলে দিই, তারপর আমি তোমাদের অপশানসগুলো পড়ছি। দেখো ট্রান্সহিউম্যানের যে কনসেপ্টটা সেটা হচ্ছে বেসিক্যালি কি, কোনো একটা জায়গা ধরো, এক্স নামক একটা জায়গা আর ওয়াই নামক একটা জায়গা, এই দুটো জায়গার মধ্যে
কি হচ্ছে, এটার অল্টিটিউড বেশি আর এটার অল্টিটিউড কম, কারেক্ট। মানুষজন দেখা যাচ্ছে যখন গরমকাল তখন এই ওপরের দিকে বরফ পড়ছে না, ওপরের দিকের অবস্থাটা ভালো, এই জায়গায় মানুষ তখন গরু ছাগল নিয়ে থাকছে এবং তারা সেখানে বসবাস করছে, পশু চারণ করছে, পশু পালন করছে, এরকম। এবার যখন শীতকাল পড়ে যাচ্ছে, যখন টেম্পারেচার কমে যাচ্ছে, তখন তারা নিচে নেমে আসছে, কেন, এই জায়গাটা তাদের বসতির উপযুক্ত নয়, তখন তাদের এইখানে এসে আবার বসতি স্থাপন করতে হচ্ছে। এটা বেসিক্যালি হিমাচল প্রদেশের অঞ্চলে আমরা দেখতে পাই, গাদ্দি যারা আছে, বা তোমার জম্মু কাশ্মীর অঞ্চলে আমরা দেখতে পাই এই ধরনের মাইগ্রেশন। এই 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 যে মাইগ্রেশনের টাইপটা, অর্থাৎ সিজন ভিত্তিতে, সিজনের ওপর ভিত্তি করে যে মাইগ্রেশনটা হয় তাকে বলা হচ্ছে ট্রান্সহিউম্যান। এখানে দেখো অপশন ডিতে আমরা সেই জিনিসটা পাচ্ছি, সিজনাল মাইগ্রেশন অফ পিপল উইথ দেয়ার অ্যানিমালস আপ অ্যান্ড ডাউন ইন দ্য মাউন্টেন্স রিজিয়নেই এটা বেসিক্যালি দেখা যায়। গোল্ডেন ফাইবার রেফার্স টু, গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন সি, জুট বা পাট। সুক্রোজ কন্টেন্ট ইন সুগার কেন ডিক্রিজেস। সুক্রোজ কন্টেন্ট যেটা তোমার আমাদের যে আখ আমরা খাই, আখ খাই, ঠিক আছে, এই আখের যে মিষ্টত্ব বা আখের যে সুইটনেস, এটাকে বাড়াতে বা কমাতে হেল্প করে, তার মধ্যে অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে সুক্রোজ, কারেক্ট। তাহলে এই সুক্রোজ কখন কমে, সুগার কেনে কী করে কমে? কারেক্ট আনসার হবে অপশন বি, ইফ হাই রেনফল অকার্স ডিউরিং দ্য পিরিয়ড অফ গ্রোথ অফ প্ল্যান্ট। অর্থাৎ যখন আখের বৃদ্ধি হচ্ছে, যখন আখের গ্রোথ হচ্ছে, সেই সময়তে যদি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই সময়তে যদি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ওই অঞ্চলে হয়ে থাকে, তাহলে কী হবে, সুক্রোজের পরিমাণটা কমে যাবে। সুক্রোজের পরিমাণ কমে যাওয়া মানে আখের ভেতর মিষ্টির পরিমাণটা কিছুটা কমে যাওয়া, লেস সুগার কন্টেন্ট হয়ে যাবে। ব্ল্যাক রেভলিউশন ইজ রিলেটেড টু, ব্ল্যাক রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত? ব্ল্যাক রেভলিউশন, ফিশ প্রোডাকশন আমি আগেই দেখালাম, এটা হচ্ছে ব্লু রেভলিউশন, জল, ঠিক আছে, মাস্টার্ড প্রোডাকশন না। দুটো মনে হতে পারে তোমাদের, দেখো কোল প্রোডাকশন আর হচ্ছে ক্রুড অয়েল প্রোডাকশন। এখানে কারেক্ট আনসার কিন্তু কোল প্রোডাকশন হবে না, কারেক্ট আনসার হবে ক্রুড অয়েলের প্রোডাকশন। পিঙ্ক রেভলিউশন ইজ রিলেটেড টু, পিঙ্ক রেভলিউশন ইজ রিলেটেড টু, ডেফিনেটলি মনে রাখবে, পিঙ্ক রেভলিউশন হচ্ছে পেঁয়াজের সাথে। অনিয়নের কালার যদি তোমরা দেখো, এইটা কাইন্ড অফ পিঙ্কিস একটা থাকে, একে বলা হচ্ছে পিঙ্ক রেভলিউশন, অনিয়নের উৎপাদনকে। ব্লু রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আগে আমি 3-4 বার বিভিন্ন কোয়েশ্চেনে ব্যাখ্যা করলাম, তার মানে ডেফিনেটলি এটা হবে কি, প্রোডাকশন অফ ফিশেস, ঠিক আছে। জিরো টিল সিড কাম ফার্টিলাইজার ড্রিল ওয়াজ ডেভেলপড অ্যাট, জিরো টিল সিড কাম ফার্টিলাইজার ড্রিল কোথায় ডেভেলপ করা হয়েছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, পান্তনাগর। আমি তোমাদের আজকে প্রথম কোয়েশ্চেনটাতেই বললাম যে বিভিন্ন ধরনের যে এগ্রিকালচারাল নিউ স্ট্র্যাটেজিস, এগ্রিকালচারাল মডার্নাইজেশন, মেকানাইজেশন, এই চিন্তাভাবনাগুলো করা হয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেখানে হয়, তার অন্যতম একটা প্রিমিয়ার ইনস্টিটিউট হচ্ছে জিবি পান্ত ইউনিভার্সিটি ইন পান্তনগর, দ্য ফার্স্ট ওয়ান ইন 1960-তে যেটা এস্টাবলিশড হয়েছিল। সুতরাং দিস উইল বি দ্য আনসার। গ্রে রেভলিউশন ইজ রিলেটেড টু, গ্রে রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো আমরা অপশনসগুলো দেখে নিই। মিল্ক প্রোডাকশন আমরা দেখে নিয়েছি আগে, এটা আমরা জানি, হোয়াইট রেভলিউশন। আচ্ছা, ফিশ প্রোডাকশন হচ্ছে ব্লু রেভলিউশন। আচ্ছা, ক্রুড অয়েল প্রোডাকশন, এটা হচ্ছে আমরা একটু আগেই জাস্ট দেখলাম, ব্ল্যাক রেভলিউশন বলা হয়। তাহলে পড়ে থাকছে কি, ফার্টিলাইজার প্রোডাকশন, ফার্টিলাইজার প্রোডাকশনকে আমরা বলছি গ্রে রেভলিউশন। একটা কোয়েশ্চেন পড়তে গিয়ে যখন তার সারাউন্ডিং অপশনসগুলো কেউ চেষ্টা করবে পড়ার, তার সুবিধা হচ্ছে এইটা, আর কিচ্ছু না। অপারেশন ফ্লাড ইজ রিলেটেড টু, ফ্লাড কন্ট্রোল মেকানিজম, অপারেশন ফ্লাড রিলেটেড টু ফ্লাড কন্ট্রোল মেকানিজম, গ্রেট ফ্লাড ইন উত্তরাখণ্ড, প্রোডাকশন অফ মিল্ক, প্রোভাইডিং মিল্ক টু প্রেগনেন্ট ওম্যান। দেখো অপারেশন ফ্লাড রিলেটেড টু, আমি বলে দিচ্ছি এখানে, অপারেশন ফ্লাড রিলেটেড টু মিল্ক, এইটা তোমরা জেনে গেলে। তাহলে ফ্লাড কন্ট্রোল মেকানিজম ক্যান্সেল করো, গ্রেট ফ্লাড অফ উত্তরাখণ্ড এটাও ক্যান্সেল হলো। প্রোডাকশন অফ মিল্ক আর প্রোভাইডিং মিল্ক টু প্রেগনেন্ট ওম্যান, এই দুটো হতে পারে, এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে, এইটার মধ্যে তোমাদের দ্বন্দ্ব হচ্ছে। দেখো অপারেশন ফ্লাড মানে হচ্ছে, যেমন আমরা গ্রিন রেভলিউশনে দেখেছি কি, গ্রিন রেভলিউশনের মূল উদ্দেশ্য কী ছিল? গ্রিন রেভলিউশনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ক্রপ প্রোডাকশনকে ইনক্রিজ করা, বুস্ট আপ করা। তাহলে এখানে দেখো প্রোডাকশন অফ মিল্ক, এই প্রোডাকশন অফ মিল্ককে বুস্ট আপ করা, যাতে দেশে দুধের পরিমাণ, দুগ্ধজাত উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়, সেটাই মূল উদ্দেশ্য ছিল। দ্যাট ইজ ওয়াই অপারেশন ফ্লাড হচ্ছে, আমরা বলবো অপশন সি, প্রোডাকশন অফ মিল্ক, নট প্রোভাইডিং মিল্ক টু দ্য প্রেগনেন্ট ওম্যান। এগুলো অন্য প্রজেক্ট, এগুলো কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্ট থাকে,
কিন্তু অপারেশন ফ্লাডের সাথে এর কোনো সম্পর্ক নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ খারিফ ক্রপ? খারিফ ক্রপ আমরা কোনগুলোকে বলি? যেগুলো মূলত রেনি সিজনে বোনা হয়, বর্ষাকালে যেগুলোকে বোনা হয় তাদেরকে আমরা বলছি খারিফ ক্রপ। তার এর মধ্যে কোনটা খারিফ ক্রপ নয়? আমরা দেখো মাস্টার্ড, এই যে এখন শীতকাল আসছে, এই শীতকালে দেখবো আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বলো, হাওড়া ডিস্ট্রিক্ট বলো, হ্যাঁ, এই যে জায়গাগুলোতে আমরা ম্যাক্সিমাম দেখি যে পোট্যাটো চাষ হচ্ছে। এই পোট্যাটোর সাথে কিন্তু আমরা কিছু মাস্টার্ড দেখি, বা মাস্টার্ড তো বেসিক্যালি চাষ হয়, এই শীতকালে মাস্টার্ড চাষ হয়। তাহলে আমরা এটাকে বলতে পারি যে মাস্টার্ড হচ্ছে খারিফ ক্রপ নয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রবি ক্রপ? তাহলে রবি ক্রপ কোনটা? রবি ক্রপ হচ্ছে যেগুলো শীতকালে চাষ হয়, শীতকালে চাষ মানে বসানো হয়, ঠিক আছে। তাহলে এর মধ্যে কোনটা হবে রবি ক্রপ? কোনটা এর মধ্যে আমরা দেখে নেব। কারেক্ট আনসার হচ্ছে লেডিস ফিঙ্গার, অর্থাৎ যেটাকে বাংলায় আমরা কি বলি? বাংলাতে যেটাকে আমরা বলি ঢ্যাঁড়স, তার নাম হচ্ছে লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার বেসিক্যালি গরমকালের একদম মানে প্রত্যন্ত যখন গরম হয়, অত্যন্ত গরম সেই সময়ের একটা সবজি। প্যাডি ইজ আ রবি ক্রপ, খারিফ ক্রপ, জাইদ ক্রপ। তাহলে আমরা দুটো কনসেপ্ট এখানে পেয়ে গেছি। দেখো এই জন্যই আমি বারবার বলি যে যখন এমসিকিউ করবে কনসেপ্টগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। রবি ক্রপ কোনটা আমরা জানি যে যেটা উইন্টারে বসানো হয়। আচ্ছা, খারিফ ক্রপ কোনটা? খারিফ ক্রপ হচ্ছে যেটা রেনি সিজনে বসানো হয়। আর জাইদ ক্রপ হচ্ছে সারা বছর, মানে এই দুটো সিজন ছাড়া সারা বছর ধরে অলমোস্ট যারা প্রোডাকশন দেয় তাদের জাইদ ক্রপ বলে, যে কোনো সময় হয়। তাহলে প্যাডি, আমরা যদি প্যাডি দেখি, আমন ধান, এটার জন্য কি প্রয়োজন? ম্যাক্সিমাম যেটা প্রয়োজন সেটা হচ্ছে হিউমিড টেম্পারেচার, হিউমিড কন্ডিশন দরকার। এই হিউমিড কন্ডিশনটা কখন আসে? উইন্টার। উইন্টারে হিউমিড কন্ডিশন আসে? একদম না। এই কারণেই আমাদের গা হাত ফেটে যায়, কারণ টেম্পারেচারের যেমন কম থাকে তেমনই হচ্ছে বাতাসে আর্দ্রতা একদম কমে যায়, জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাহলে উইন্টার তো একদমই নয়, তাহলে রবি ক্রপ আমরা বলতে পারি না। খারিফ ক্রপ, এটা এবার চিন্তা করে দেখো যে প্যাডির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে হিউমিডিটি বেশি। হিউমিডিটি কোন সময় হয়? যখন প্রচুর পরিমাণে রেনফল হয়, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে দেয় এবং ধান চাষের জন্য জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এটা খারিফ ক্রপ। ওকে, তাহলে অপশন বি কে আমরা চুজ করবো, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। ইন হুইচ মান্থস রবি ক্রপ সোন? রবি ক্রপ কোন মাসেতে বা কোন সময়তে বোনা হয়? তাহলে এখানে কারেক্ট আনসার আমরা দেখে নেবো যে কোন সময়তে হয়। দেখো বেসিক্যালি এটা অক্টোবর নভেম্বর নাগাদ হয়। যেহেতু আমি বারবার তোমাদের আগে 3-4টে কোয়েশ্চেনে কনসেপ্টটা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আমরা কোন সময়টাকে বলছি রবি ক্রপের জন্য। শীতকাল মানে এই যে এই সময়টা আমাদের, আমরা যদি বাঙালি এই হিসাবে দেখি, দুর্গাপুজোর জাস্ট পরের সময়টাতে, এখন একটুখানি উত্তর দিক থেকে হালকা বাতাস আসছে, তার মানে শীতকালের সূচনা হচ্ছে এই সময়টা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অড ওয়ান অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং? এই যে এখানে কিছু এর নাম দেওয়া আছে, যেমন হচ্ছে প্যাডি, জোয়ার, মেজ, হুইট, এদের মধ্যে অড কোনটা? তাহলে কারেক্ট আনসার আমরা দেখে নেব অপশন ডি। কেন? কারণ অপশন ডি এখানে আমরা যদি দেখি যে হুইট কিন্তু একটা রবি ক্রপ। এই হুইট কখন চাষ হয়? হুইট চাষ হয় উইন্টার সিজনে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি একটা আলাদা অডম্যান আউটের একটা কোয়েশ্চেন। এটা তোমাদের ইয়েতেও আসতে পারে, রিজনিংয়ের যে অংশ সেখানেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। কারেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সাম্পল অফ প্যারালাল ক্রপিং? প্যারালাল ক্রপিং কাকে বলা হয়? না, প্যারালাল ক্রপিং যখন সাইমালটেনাস ওয়েতে, এক্ষেত্রে ধরো দুটো যে চাষ করা হয়, ঠিক আছে, সাইমালটেনাস ওয়েতে দুটো ক্রপের চাষ করা হয়, তাদের মধ্যে কিন্তু কোনো কম্পিটিশন থাকে না। কম্পিটিশন কিসের থাকে না? যে নিউট্রিয়েন্ট ভ্যারিয়েন্ট তাদের আলাদা হয়, তাদের মাটি থেকে উপাদান সংগ্রহ করার যে বিষয়গুলো সেগুলো আলাদা হয়, যার কারণে একে অপরকে কিন্তু কোনো কারণে ক্ষতি সাধন করে না। এই রকম চাষকে আমরা প্যারালাল ক্রপিং বলি। অ্যান্ড দ্য কারেক্ট আনসার হিয়ার 50-এর যে আনসারসগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন বি, হুইট অ্যান্ড মাস্টার্ড। ক্যাশ ক্রপস ডাজ নট কনসিস্ট? নিম্নলিখিতগুলির মধ্যে ক্যাশ ক্রপ কোনটা নয়? কোনটাকে আমরা ক্যাশ ক্রপ বলতে পারি না? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, হুইট। কারণ সুগার কেন বলো, কটন বলো, জুট বলো, এগুলো ডাইরেক্ট আমাদেরকে ইমিডিয়েট ক্যাশ প্রোভাইড করতে পারে। জুট পারে, কটন পারে এবং সুগার কেনও পারে, বাট হুইট কিন্তু ইমিডিয়েট ক্যাশ প্রোডাকশন করে না আমাদের ক্ষেত্রে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের হুইট যে প্রোডাকশন হয় সেটা বেসিক্যালি একটা
জীবন ধারণের জন্য বলা যেতে পারে, যেমন চালের প্রোডাকশন হয় নিজেদের কনজামশনের জন্য, সেটাকে আমরা বলতে পারি। দ্যাটস ওয়াই এটাকে ক্যাশ ক্রপ আমরা বলছি না। নেক্সট কোয়েশ্চেন। নাও মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস মেনশনড বিলো কম্প্রাইজেস অফ ক্যাশ ক্রপস? নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি ক্যাশ ক্রপসের মধ্যে পড়ে? ঠিক আছে, এগুলো আমরা যদি দেখি তাহলে দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রাইসকে যেখানে আছে, রাইস অ্যাকচুয়ালি ক্যাশ ক্রপের মধ্যে পড়ে না, এটা আমাদের রেগুলার লাইফ লিভিংয়ের জন্য এটা প্রয়োজন। তাহলে রাইস যেখানে আছে আমরা সেটাকে আগে ক্যান্সেল আউট করি। গ্রাম, পি, হুইট, কটন, সুগারকেন, জুট। তাহলে আমরা এখানে বলতে পারি গ্রাম, পি, হুইট, এই জায়গাটার ক্ষেত্রে দেখো পি কিন্তু ক্যাশ ক্রপ খুব একটা নয়, এখান থেকে কিন্তু ক্যাশ যে ডাইরেক্ট ইমিডিয়েট পাওয়া যায় সেটা নয়। অথচ কটন, সুগারকেন এবং জুট তিনটে ক্ষেত্রে কিন্তু আমরা ইমিডিয়েট ক্যাশ পাই। সুতরাং অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, আই থিঙ্ক। ইয়েস, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য হাইয়েস্ট হুইট প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া? ভারতবর্ষের সর্বোচ্চ গম উৎপাদনকারী রাজ্য কোনটি? কারেক্ট আনসার অপশন বি, উত্তরপ্রদেশ। মাহি সুগন্ধা ইজ আ ভ্যারাইটি অফ? মাহি সুগন্ধা চাল, রাইস, হুইট, সানফ্লাওয়ার, মাস্টার্ড, এই চারটে অপশনসের মধ্যে কার ভ্যারাইটি, কোন শস্যের বা কোন ফসলের ভ্যারাইটি? কারেক্ট আনসার অপশন বি, অপশন এ, রাইস। এটা একটা চালের ভ্যারাইটি, এটা খুব সুগন্ধি এক ধরনের চাল। চন্দ্রমুখী, জ্যোতি, পোখরাজ, নৈনিতাল এটসেট্রা আর কমন নেম অফ? এই যে চন্দ্রমুখী, জ্যোতি এগুলো বলা হয়েছে, এগুলো কিসের উদাহরণ, কিসের একটা প্রজাতি? রাইস, হুইট, পোট্যাটো, গ্রাম, এই প্রত্যেকটা আলুর প্রজাতি বা পোট্যাটোর উদাহরণ। উত্তরপ্রদেশ র্যাঙ্কস ফার্স্ট ইন হুইচ ক্রপ প্রোডাকশন? উত্তরপ্রদেশ নিম্নলিখিত ফসলগুলির মধ্যে কোন কোন ফসলের প্রোডাকশনের জন্য প্রথম র্যাঙ্ক করে আছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, হুইট অ্যান্ড সুগারকেন। হুইচ অফ দ্য ফলোয়িং হুইট ভ্যারাইটিস হ্যাজ বিন ডেভেলপড থ্রু ইনডিউসড মিউটেশন? ইনডিউসড মিউটেশনের মাধ্যমে নিম্নলিখিত ভ্যারাইটিগুলোর মধ্যে গমের কোন ভ্যারাইটি তৈরি করা হয়েছে? কারেক্ট আনসার অপশন বি, সোনারা 64। ম্যাকারনি হুইট ইজ মোস্ট সুইটেবল আন্ডার হুইচ কন্ডিশন? ম্যাকারনি হুইট নিম্নলিখিত যে অবস্থাগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোন কন্ডিশনের জন্য সুইটেবল? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, রেনফেড কন্ডিশন, অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় সেই রকম পরিস্থিতির জন্য এই ম্যাকারনি হুইটের সুযোগ সুবিধা বেশি। রাজ 3077 ইজ এ ভ্যারাইটি অফ? রাজ 3077 ইজ আ ভ্যারাইটি অফ হুইট। দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ শিফটিং কাল্টিভেশন? শিফটিং কাল্টিভেশন জিনিসটা কি আগে একটুখানি আমরা দেখে নিই। শিফটিং কাল্টিভেশন জিনিসটা হচ্ছে, ধরো এইরকম একটা জায়গা আছে, এখানে জঙ্গল আছে, ঠিক আছে। এবার এক গোষ্ঠীর মানুষ, বেসিক্যালি যারা আদিম গোষ্ঠীর মানুষ হয়, তারা এই জায়গাটাতে আসলো, এই জঙ্গলটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেললো। আইদার এটা বেসিক্যালি যেটা করে থাকে সেটা তো কেটে জঙ্গল পরিষ্কার করা সম্ভব নয়, আগুন লাগিয়ে দিল। তার ফলে কি হলো, গাছগাছালি পরিষ্কার হয়ে গেল এবং এই যে জমিটা উন্মুক্ত পেলো সেখানে চাষবাস হলো। এবং দেখো, এটা যেহেতু জমিটাকে পুড়িয়ে দিচ্ছে গাছগুলোকে, তাহলে মাটির উর্বরতা এমনি কমে যাচ্ছে, ফার্টিলিটি কিন্তু কম ফার্টাইল হচ্ছে। চাষবাস 2-1 বছর করলো, যা উৎপাদন হলো, তারপর জমির উর্বরতা এমনিই কম হয়। তার কারণ এদের কাছে কোনো সায়েন্টিফিক টেকনিক নেই, কোনো মেকানাইজেশন নেই, কিছু নেই, ফার্টিলাইজার্স নেই। তাহলে এখানে উৎপাদন 2-3 বছর করার পর আবার যখন এই জমিটাতে চাষবাস কম হচ্ছে, দ্যাট মিন্স উৎপাদন কম হচ্ছে, এরা আবার পার্শ্ববর্তী আরেকটা জমিতে বা পার্শ্ববর্তী একদম না হলেও নিকটবর্তী স্থানে কোনো যেখানে এরকম আবার জঙ্গল হয়ে আছে সেই রকম জায়গাতে গিয়ে এই জঙ্গলগুলোকে আবার পরিষ্কার করলো, করে এখানে চাষ করতে শুরু করলো। এই রকমভাবে এরা চাষ করতে থাকে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে শিফটিং কাল্টিভেশন। তাহলে এখানে অপশনস যদি আমরা দেখি, এই যে চেঞ্জ ইন কাল্টিভেশন সাইট, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। ফার্টিলিটি অফ সয়েল ক্যান বি ইমপ্রুভড বাই? সয়েলের ফার্টিলিটি বাড়ানো যায় কীভাবে? অ্যাডিং লিভিং আর্থওয়ার্ম, অ্যাডিং ডেড আর্থওয়ার্ম, রিমুভিং ডেড আর্থওয়ার্ম, অ্যাডিং লিভিং আর্থওয়ার্ম। আচ্ছা, এটা অপশনটা রিপিট হয়ে গেছে, অ্যাডিং এটা রিমুভিং হবে। তাহলে যেখানে দেখো রিমুভ করার কথা বলা হচ্ছে, রিমুভিং একদমই হবে না। আর্থওয়ার্মকে বলা হয় বা কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু। তাহলে এই
রিমুভিং অপশনসগুলোকে রিমুভ করো। ঠিক আছে, তাহলে অ্যাডিং লিভিং আর্থওয়ার্ম আর হ্যাভিং ডেড আর্থওয়ার্ম। এই ডেড আর্থওয়ার্ম যদি মাটিতে আমরা দিই খুব একটা ইম্প্যাক্ট আসে না, তাহলে একমাত্র আমরা জানি যে লিভিং আর্থওয়ার্ম, কেঁচোকে যদি আমরা জীবিত অবস্থাতে মাটিতে দিতে পারি বা কেঁচো যদি মাটিতে থাকে তখন তাহলে সেটা চাষবাসের জন্য উপযুক্ত হয়। কেন কেঁচো কী করে, কেন বলা হয়, এটা আমাদের বুঝে নেওয়া দরকার। দেখো সব এমসিকিউ যেগুলো আমি এক্সপ্লেন করছি না সেগুলো করার প্রয়োজন নেই, কেন তোমরা উত্তরগুলো দেখেই বুঝতে পারছো যে কে র্যাঙ্ক ফার্স্ট করছে, কোথায় পাওয়া যাচ্ছে, এগুলোতে আর কি এক্সপ্লেন করার আছে, তাই না? যেগুলো এক্সপ্লেন করার আমি এক্সপ্লেন করছি, এবং তোমরাও কিন্তু ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করো পড়াশোনার সময়তে। যে আর্থওয়ার্মগুলো কী করে, ধরো একটা কেঁচো যদি আমি এরকম দেখি, যে কেঁচো যখন এরকমভাবে, ঠিক আছে, একটা কেঁচো ধরো এটা, এ যখন মাটির ভিতর দিয়ে চলাচল করে, তাহলে যখন এই পথ দিয়ে এরকম চলাচল করছে তার ফলে কি হচ্ছে, মাটির ভেতর যে বিভিন্ন নিউট্রিয়েন্ট কম্পোনেন্টগুলো থাকছে সেগুলোর একটা মিক্সচার হওয়ার চান্স থাকছে, তাই তো? এক জায়গা থেকে অন্য জায়গায় এ যখন মুভ করছে তখন এর মাধ্যমে মিক্সচার হওয়ার চান্স থাকছে। তারপর মাটির যে একটা টাফনেস থাকে, যে পার্টিকেলসগুলো থাকে সয়েলের, এই পার্টিকেলসগুলোর মধ্যে কি হচ্ছে, এই পার্টিকেলসগুলো এরকম আলগা হয়ে থাকছে, তার ফলে কি হচ্ছে, এয়ারি হয়ে যাচ্ছে জায়গাটা, এই জায়গাটা এয়ারি হয়ে যাচ্ছে। কেমন এয়ারি হয়ে যাওয়ার ফলস্বরূপ কি হচ্ছে, এয়ারি হয়ে যাওয়ার ফলস্বরূপ যে আমাদের সয়েলের মধ্যে যে সয়েল এয়ার সেটা বেশি পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে, যার ফলে মাটির উর্বরতাটা বৃদ্ধি পায়, এই কারণে বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচার ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ। দেখো সাবসিস্টেন্স এগ্রিকালচার কাকে বলা হয় এটা যদি আমরা জানি তাহলে আমরা উত্তর অনায়াসে করতে পারবো, আমাদের মুখস্থ করতে হবে না। সাবসিস্টেন্ট এগ্রিকালচার হচ্ছে সেই এগ্রিকালচার যেটা মানুষ কেবলমাত্র জীবন ধারণের জন্য ব্যবহার করে, যে চাষবাসটা করলে মানুষ কিন্তু কেবল খেতে পাবে, তার দুবেলা অন্ন সংস্থান হবে, তাকে আমরা বলি সাবসিস্টেন্স এগ্রিকালচার। সুতরাং এটা আমরা যদি দেখি, ডেভেলপড এগ্রিকালচারকে সাবসিস্টেন্স এগ্রিকালচার বলা যায় না। মার্কেট এগ্রিকালচার অর্থাৎ কেবলমাত্র উৎপাদিত দ্রব্য মার্কেটে বিক্রি করার জন্য যে এগ্রিকালচার সেখানেও বলা যায় না। মোনোক্রপিং, মোনোক্রপিং মানে কি, মোনোক্রপিং হচ্ছে আমরা বলতে পারি টি, ঠিক আছে, তারপর কফি, এদের যে কাল্টিভেশন একটাই মাত্র চাষ হয় তাকে মোনোক্রপিং বলে, সেখানেও বলা যায় না। আনডেভেলপড এগ্রিকালচারাল সিস্টেম, যেখানে আমরা দেখতে পাই যে আদিম মানুষরা চাষবাস করছে বা অনুন্নত প্রজাতির মানুষরা চাষবাস করছে, যেখানে কৃষিক্ষেত্রে উন্নতি নেই। এটা যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আমরা শিফটিং এগ্রিকালচারকে কিন্তু আমরা এটা বলতে পারি, কারণ শিফটিং এগ্রিকালচার যে মানুষরা করে তারা কিন্তু কেবলমাত্র পেটের দুটো খাবারের রসদ জোগানোর উদ্দেশ্যে এই কাজটা করে। দ্যাটস ওয়াই সাবসিস্টেন্স এগ্রিকালচার আমরা আনডেভেলপড এগ্রিকালচারকে বলবো। আই হোপ তোমাদের কাছে ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এক্সটেন্সিভ এগ্রিকালচার ক্যান বি ফাউন্ড ইন। দেখো এক্সটেন্সিভ এগ্রিকালচার কি, আমি তোমাদের আগেই বললাম যে আমাদের যে কোয়েশ্চেনগুলো কনসেপ্টটা বিল্ড করা দরকার, কনসেপ্টটা যদি আমাদের থাকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন আনসার করতে পারবো। তেমন হচ্ছে এক্সটেন্সিভ এগ্রিকালচার মানে যেটা একটা বিশাল অঞ্চল জুড়ে চাষবাস করা হয়, বড় বড় জমিতে চাষবাস করা হয়। সেটা কিসের জন্য হবে, সেটা মার্কেট ওরিয়েন্টেড এগ্রিকালচার হবে ডেফিনেটলি, যে আমরা যেটা কি বলে মানে যেখানে বেশি চাষ করতে পারবো, বড় জায়গা আছে সেখানে আমরা বলতে পারি। তাহলে এখানে কোন জায়গাটা হবে কারেক্ট আনসার, দেখো অপশন সি, যেখানে পপুলেশন থিন অর্থাৎ পপুলেশনের প্রেসার কম, যেখানে চাষযোগ্য জমির পরিমাণ বেশি, যেটা আমরা বলছি কি জোত জমির পরিমাণ, জোত জমির আকার আয়তন বেশি, সেখানে আমরা বলতে পারি এক্সটেন্সিভ চাষ করব, এক্সটেন্সিভ চাষ হবে। আর যদি এটা না হয়ে, যদি এটা থিন পপুলেশন না হয়ে এটা যদি এই থিক পপুলেশন হতো, অর্থাৎ যেখানে জনসংখ্যা বেশি, সেখানে আমরা কি করতাম, সেখানে আমরা করতাম ইন্টেন্সিভ এগ্রিকালচার। বোঝা গেছে কথাটা, এই পার্থক্যটা বোঝা গেছে, ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভের পার্থক্যটা। তাহলে এখানে 63-র যে আনসারটা হবে সেটা হচ্ছে থিন পপুলেশন, কারণ এখানে জোত জমির আকার বড়, এক্সটেন্সিভ বলেছি আমি। ইন এ ডেন্সলি পপুলেটেড এরিয়া হোয়াট টাইপ অফ ফার্মিং ইজ ফাউন্ড। দেখো এইখানে আবার একটা নেক্সট কোয়েশ্চেন আছে যেটা আগের থেকে আমরা আনসার পেয়ে যাব। আমি তোমাদের বারবার যে শিক্ষাটা দিচ্ছি, চেষ্টা করছি তোমাদেরকে গাইড করার নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে দেখো আমরা যখন এমসিকিউ পড়ছি আমরা 4টে অপশনসকে চেষ্টা করব যদি পসিবল হয় দেখে নেওয়ার। এবং এখানে দেখো আমরা নতুন একটা টাইপ পড়লাম ইন্টেন্সিভ এগ্রিকালচার, এবং তারপরে একটা কোয়েশ্চেন পাচ্ছি দেখো ইন এ ডেন্সলি পপুলেটেড এরিয়া। এই জায়গাটা নোটিস করো ভালো করে, পপুলেশনটা কী বলেছে, ডেন্সলি মানে হচ্ছে এটাকে আমরা বলছি ঠিক পপুলেশন এরিয়া, হোয়াট টাইপ অফ ফার্মিং ইজ ফাউন্ড। তাহলে আগের কোশ্চেনটা থেকে আমরা আনসার পেয়ে যাবো, এটাকে বলা হচ্ছে কি ইন্টেন্সিভ ফার্মিং, কারণ এখানে জনসংখ্যার পরিমাণটা বেশি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার।
ক্রপ রোটেশন মিন্স, ক্রপ রোটেশন বলতে কি বোঝানো হয়? মেথড অফ এগ্রিকালচার উইদাউট ইরিগেশন ইন এরিয়াজ অফ লো ওয়াটার অ্যাভেলেবিলিটি, ফার্মিং অন সেম ল্যান্ড বাই ডিফারেন্ট পিপল ইন অল্টারনেট ইয়ার্স, গ্রোয়িং ডিফারেন্ট ক্রপস ইন সাকসেশন, গ্রোয়িং সেম ক্রপস ইন অল্টারনেট ইয়ার। এইগুলোর মধ্যে ক্রপ রোটেশন বলতে কি বলা হয় বা কি বোঝানো হয়? কারেক্ট আনসার ইজ অপশন সি, গ্রোয়িং ডিফারেন্ট ক্রপস ইন সাকসেশন। অর্থাৎ কোনো একটা জমিতে বিভিন্ন সময়তে বিভিন্ন যে চাষবাসের জিনিসপত্র, যেমন হচ্ছে কোনো সময় ধান, কোনো সময় সেই জমিটাতে আলু, এরকমভাবে যে চাষবাস করা হয় তাকে বলা হচ্ছে ক্রপ রোটেশন। হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইন ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস 3 ক্রপিং সিজন ফর রাইস? ভারতবর্ষের কোন জায়গা ধান চাষের জন্য 3টে ক্রপিং সিজন ইউজ করে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, কৃষ্ণা গোদাবরী ডেল্টা। কৃষ্ণা গোদাবরীর যে ডেল্টা বা এই বদ্বীপ আছে, কৃষ্ণা গোদাবরীর বদ্বীপ অঞ্চল, সেই অঞ্চলে এই ধরনের চাষবাস দেখা যায়। মুরা ইজ আ ব্রিড অফ, মুরা নিম্নলিখিত পিগ, বাফেলো, শিপ এবং গোট এদের মধ্যে কোন প্রজাতির অন্তর্ভুক্ত? কারেক্ট আনসার অপশন বি, বাফেলো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট প্রডিউস কফি ইন ইন্ডিয়া? নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্য কফি প্রোডাকশন করে না? কারেক্ট আনসার অপশন বি, অন্ধ্রপ্রদেশ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট মাস্টার্ড অয়েল গ্রোয়িং স্টেট? সবথেকে বেশি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল কোন রাজ্য উৎপাদন করে? কারেক্ট আনসার অপশন এ, উত্তরপ্রদেশ। অ্যামং দ্য ফলোয়িং স্টেটস হুইচ হ্যাভ দ্য লার্জেস্ট নেট ইরিগেটেড এরিয়া? অর্থাৎ কোন রাজ্যের নেট ইরিগেটেড এরিয়া, সেচপ্রাপ্ত জমির পরিমাণ সর্বাধিক? কারেক্ট আনসার অপশন ডি, তামিলনাড়ু। ইউপি 308 ইজ আ ভ্যারাইটি অফ, ইউপি 308 ইজ আ ভ্যারাইটি অফ অপশন বি, হুইট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ডিজিজ অফ হুইট ক্রপ? হুইট ক্রপ বা গমের রোগ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা? ব্লাস্ট, টিক্কা, ডাস্ট, রাস্ট। কারেক্ট আনসার ইজ অপশন ডি, রাস্ট। ট্রিটিকল ইজ আ ক্রস বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং? বার্লি অ্যান্ড রাই, হুইট অ্যান্ড ওট, হুইট অ্যান্ড বার্লি, হুইট অ্যান্ড রাই। কারেক্ট আনসার ইজ অপশন ডি, হুইট অ্যান্ড রাই। তাহলে ট্রিটিক্যাল হচ্ছে একটা ক্রস যেটা গম এবং রাই, সর্ষে জাতীয় এক ধরনের উপাদান রাই, তার মধ্যে একটা ব্রিড। কার্নাল ব্রান্ট ইজ আ ডিজিজ অফ, কার্নাল ব্রান্ট কিসের রোগ? প্যাডি, মাস্টার্ড, পি, হুইট। এই চারটের মধ্যে কোন বিষয়ের রোগ? কারেক্ট আনসার ইজ অপশন ডি, হুইট। কার্নাল ব্রান্ট হচ্ছে গমের রোগ। হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস শেয়ার লার্জেস্ট ল্যান্ড ইন ইন্ডিয়া? হুইট, রাইস, সুগারকেন, মেইজ। এই চারটে ক্রপের মধ্যে ভারতবর্ষে সর্বাধিক চাষ হয় কোনটি? ভারতবর্ষে সর্বাধিক চাষ হয় অপশন ডি, রাইস, বা আমরা বলতে পারি এটাকে প্যাডি করা যেতে পারে, ধান। ইন ইন্ডিয়া দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার রাইস কাল্টিভেশন লাইজ ইন? ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য ধান চাষে সর্বাধিক এরিয়া ব্যবহার করে? কারেক্ট আনসার ইজ অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে, উত্তরপ্রদেশ নিম্নলিখিত যে অপশনসগুলি আছে তার মধ্যে ডেফিনেটলি সবথেকে বেশি ধান চাষ লক্ষ্য করা যায়। দ্য রিজিয়ন নোন অ্যাজ রাইস বোল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের চালের বাটি কোন অঞ্চলকে বলা হয়? কেরালা অ্যান্ড তামিলনাড়ু অঞ্চল, কেজি ডেল্টা, বা এটাকে বলা হচ্ছে, এই যে কেজি ডেল্টা আমরা আগে পড়লাম যেখানে 3বার ধান চাষ হয়, এটা কৃষ্ণা গোদাবরী ডেল্টা। নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, কেজি ডেল্টা বা কৃষ্ণা গোদাবরী ডেল্টা। প্রোডাকশন অফ রাইস ইজ হাইয়েস্ট ইন পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, নান অফ দ্য অ্যাবভ। নিম্নলিখিতগুলির মধ্যে প্রোডাকশন অফ হাইয়েস্ট রাইসের কোন জায়গায়? দেখো এখানে একটা তোমাদের আমি বিষয় শিখিয়ে দিই, অনেকেই মেবি জানো, এই যখন নান অপশনটা আছে অথচ লেখা আছে প্রোডাকশন অফ রাইস হাইয়েস্ট ইন, এই তিনটের মধ্যে কারোর একজনের তো বেশি হবে, সুতরাং কোনো দিন এখানে নান করবে না। ধরো এখানে তোমাদের মনে হচ্ছে এটা উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল, এবার ওয়েস্ট বেঙ্গলকে তুমি যদি আনসার করতে যাও তাহলে এখানে নান করতে হবে, কিন্তু এখানে যে অপশনসগুলো দেওয়া আছে আমাকে দেখতে হবে তার মধ্যে কী আছে, কারণ তার মধ্যে নান হবে না, কারোর একটা কম বেশি থাকবে, ঠিক আছে। কারেক্ট আনসার হয়ে যাবে তাহলে অপশন এ, পাঞ্জাব।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যারাইটি অফ রাইস? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা রাইসের ভ্যারাইটি নয়? কারেক্ট আনসার অপশন সি, জাওয়ালা। দ্য প্রপার সিড রেট ফর ট্রান্সপ্লান্টিং অফ বাসমতি রাইস। বাসমতি রাইস ট্রান্সপ্লান্টেশনের জন্য সিড রেট বা কতটা বীজ এক একটা জমিতে উপযুক্ত সেটা আমাদের দেখতে হবে। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, 5 থেকে 10 কেজি পার হেক্টর। প্রতি হেক্টরে এই 5 থেকে 10 কেজি সিড যদি আমরা বপন করি তাহলে তার প্রোডাকশন ভালো হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানিজমস ক্যান সার্ভ অ্যাজ বায়োফার্টিলাইজার ফর রাইস ক্রপ? রাইস ক্রপ বা ধান চাষের জন্য কোন অর্গানিজম নিম্নলিখিত বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে? কারেক্ট আনসার ইজ অপশন এ, ব্লু গ্রিন অ্যালগি। In India, during the last decade, the total cultivated land for which one of the following crops has remained more or less stagnant, অর্থাৎ বিগত কয়েক দশক ধরে ভারতবর্ষে যে বিভিন্ন ধরনের চাষবাদ হচ্ছে তার মধ্যে এই রাইস, অয়েল সিড, পালসেস এবং সুগারকেন, এই যে 4টে অপশন দেওয়া আছে এর মধ্যে কার চাষের যোগ্য জমি বা চাষযোগ্য জমি কার ক্ষেত্রে একদম একই ধরনের আছে, মানে খুব একটা চেঞ্জ হয়নি। কিছু ক্ষেত্রে হয় দেখি আমরা যে বেড়ে যায়, কিছু ক্ষেত্রে কমে যায়, কিন্তু এখানে অলমোস্ট স্ট্যাগন্যান্ট আছে। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, রাইস। দ্য সারপ্লাস প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া। কোন রাজ্য সারপ্লাস প্রডিউসার, যাদের ধান চাষের পর প্রয়োজন মেটানোর পর নিজেদের বেঁচে থাকে? কারেক্ট আনসার অপশন এ, অন্ধ্রপ্রদেশ। ইন ইন্ডিয়া, রাইস ইজ কাল্টিভেটেড উইথ অ্যানুয়াল রেনফল হ্যাভিং ওভার। ভারতবর্ষে যে ধান চাষ হয় সেখানে মিনিমাম অ্যানুয়াল রেনফল কতর বেশি হলে সেখানে ধান চাষের জন্য উপযুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন ডি, 100 সেন্টিমিটার। হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস আর গ্রোন মেনলি ইন দ্য ইরিগেটেড এরিয়াজ ডিউরিং জাইদ? জাইদ যে সময়টা চাষবাস হয়, অর্থাৎ বছরের দুটো যে আমাদের মিউন ক্রপিং সিজন, রবি আর খারিফ, এটা ছাড়া যে চাষ হয় জাইদ সিজনে, সেটার জলের এতে ইরিগেটেড এরিয়াতে ম্যাক্সিমাম চাষবাস কি হয়? কারেক্ট আনসার অপশন বি, মুগ এবং উড়দ। হুইচ ক্রপস আর কল্ড হোয়াইট গোল্ড? হোয়াইট গোল্ড কাকে বলা হয়? অপশন সি, কটনকে বলা হচ্ছে হোয়াইট গোল্ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়াজ প্রডিউসেস লার্জেস্ট অ্যামাউন্ট অফ কটন? লার্জেস্ট অ্যামাউন্ট অফ কটন, সবথেকে বেশি পরিমাণে তুলো চাষ কোন দিকে হয়? আমরা এটা যদি ভারতের ম্যাপ দেখে দেখতে পাবো, মূলত দুটো রাজ্য এখানে লিডিং, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে মহারাষ্ট্র। বা আমরা যদি ভারতবর্ষের আগের অবস্থা দেখি তাহলে যে আমাদের বম্বে প্রভিন্স ছিল, এই বম্বে প্রভিন্সটাই কিন্তু বেসিক্যালি এই তুলা উৎপাদনে লিডিং একটা ক্যারেক্টার প্লে করছে। তাহলে এটা কোন দিকটা হবে? নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া কখনো নয়। নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া মানে জম্মু কাশ্মীর বা ওই সাইডটা। নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড নর্দার্ন ইন্ডিয়া না। মধ্য ভারত রিজিয়ন না। তাহলে ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া কিছুটা হবে, কিন্তু এটা প্রমিনেন্টলি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াটাকে ঠিক বলা উচিত না, এখানে ওয়েস্টার্ন আছে বলে আমরা করছি। ওকে, তাহলে অপশন প্রোভাইডেড যে অপশনস আছে তার মধ্যে অপশন সি হবে কারেক্ট আনসার। দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কটন। দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কটন ইন ইন্ডিয়া ইজ মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা। কারেক্ট আনসার অপশন বি, গুজরাট। Cotton fiber are obtained from leaves, seed, stem, root. Correct answer option B, seed. Breeding work on sugarcane is being done at. সুগারকেনের ব্রিডিং কোথায় করা হয়? সুগারকেনের ব্রিডিং করা হয় অপশন ডি, কোয়েম্বাটুরে। আমরা এখন দেখে নেব যে এই ব্রিডিং যে প্রসিজারটা সেই জিনিসটা কি। ডিউরিং দ্য ফ্লাওয়ারিং পিরিয়ড দ্য সুগারকেন স্টিম উইল বি কাট লিভিং 1 or 2 bud. The cut stem can be transferred to a mud pot having moist mud. Within 10 days, the buds will develop into roots and there will be good root system. That is called the breeding বা প্রজনন। The leading sugarcane producing state in India. সুগারকেন প্রডিউস করে কোন স্টেট ভারতবর্ষে সবথেকে বেশি? সেটা হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ। শক্করনগর ইজ অ্যান ইম্পর্টেন্ট সুগার প্রোডাকশন সেন্টার অফ হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। শক্করনগর কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা জায়গা। হুইচ স্টেট ইজ কল্ড সুগার বোল অফ ইন্ডিয়া?
কারেক্ট আনসার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এত বেশি পরিমাণে আখ চাষ হয় এবং এখানে এত বেশি পরিমাণে সুগার কেন থেকে চিনি উৎপাদন করা হয়, জ্যাগারি উৎপাদন করা হয়, যে কারণে একে বলা হচ্ছে সুগার বোল অফ ইন্ডিয়া। আমরা রাইস বোল একটু আগে দেখলাম, রাইস বোল কাকে আমরা বলছি, কেজি ডেলটাকে, ঠিক তেমনভাবে সুগার বোল বলা হচ্ছে উত্তরপ্রদেশকে। ইয়েলো রেভলিউশন ইজ রিলেটেড টু, ইয়েলো রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো এখান থেকে আমরা আগে ফিশ প্রোডাকশনকে বাদ দেবো, কারণ এটাকে আমরা জানি ব্লু রেভলিউশন। ঠিক আছে, প্যাডি প্রোডাকশনকেও বাদ দেবো, কারণ এটা আমরা জানি এটা গ্রিন রেভলিউশন। তাহলে এখানে ইয়েলো রেভলিউশন বাকি রইল পালসেস প্রোডাকশন আর অয়েল সিড প্রোডাকশন। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অয়েল সিড প্রোডাকশন। দ্য লিডিং প্রডিউসার অফ সয়াবিন ইন ইন্ডিয়া, সয়াবিন উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করছে? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান। কারেক্ট আনসার হবে অপশন বি। না, কারেক্ট আনসার এখানে অপশনটা মিসটাইপড হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ হবে। দ্য লিডিং প্রডিউসার অফ সয়াবিন হচ্ছে মধ্যপ্রদেশ, এটা হবে অপশন সি। পেগিং ইজ এ ইউজফুল ফেনোমেনন ইন সুগার কেন, সুইট পোটেটো, গ্রাউন্ডনাট আর টাপিওকা। তাহলে পেগিং কাকে বলা হচ্ছে? পেগিং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ অফ দ্য এমব্রায়ো ইন গ্রাউন্ড নাট। তাহলে গ্রাউন্ড নাটের যে এমব্রায়ো তার গ্রোথের একটা পদ্ধতিকে বলা হচ্ছে পেগিং, সুতরাং এটা ডেফিনেটলি হবে গ্রাউন্ড নাটের সাথে রিলেটেড। মুঙ্গা ইজ সাচ আ ভ্যারাইটি অফ সিল্ক হুইচ ইজ অবটেন্ড ইন দ্য ওয়ার্ল্ড অনলি ফ্রম ইন্ডিয়া। ভারতবর্ষের থেকেই কেবলমাত্র এই ধরনের একটা ভ্যারাইটি পাওয়া যায়, যেটা ভারতবর্ষের কোথায় বা ভারতবর্ষের কোন জায়গা থেকে পাওয়া যায়? দ্যাট ইজ কারেক্ট আনসার এ। মুঙ্গা ইজ সাচ আ ভ্যারাইটি দ্যাট ফাইন্ডস ইন ইন্ডিয়া অনলি। ইন ইন্ডিয়া ইট ইজ ফাউন্ড ইন অনলি আসাম। লার্জেস্ট সিল্ক প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সবথেকে বৃহৎ সিল্ক প্রডিউসিং স্টেট কোনটা? কারেক্ট আনসার অপশন সি, কর্ণাটক। ভারুনা ইজ আ ভ্যারাইটি অফ, ভারুনা কি ধরনের একটা ভ্যারাইটি? মাস্টার্ড, লিনসিড, সানফ্লাওয়ার, সিসম। কারেক্ট আনসার অপশন এ, মাস্টার্ড। পুসা বোল্ড ইজ আ ভ্যারাইটি অফ হুইট, মাস্টার্ড, গ্রাম, গ্রাউন্ডনাট। কারেক্ট আনসার অপশন বি, মাস্টার্ড। ঝুমিং ইজ প্র্যাকটিসড মোস্টলি ইন অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, আসাম, মধ্যপ্রদেশ। অ্যাকচুয়ালি ঝুমিং যেটা দেখা যায় সেটা বেসিক্যালি দেখা যায় কোথায়? নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে। এবং যেহেতু আমরা অন্ধ্রপ্রদেশকে কাটছি, মধ্যপ্রদেশকে কাটছি, তাহলে আসাম এবং নাগাল্যান্ড এই দুটো জায়গা পড়ে থাকছে। এবার আমাদের নলেজ কি বলে যে আসাম কি হচ্ছে? আসাম কিন্তু একটা রিভারাইন স্টেট, এখানে ব্রহ্মপুত্র রিভার আছে, তাহলে সেখানে চাষবাসের কিন্তু জায়গার বা ল্যান্ডের খুব একটা অভাব নেই। সুতরাং আমাদের এখানে নাগাল্যান্ড পড়ে থাকছে, যেখানে জমির অভাব আছে এবং প্রমিনেন্ট ওয়েতে চাষবাসের অভাব আছে। সুতরাং আমরা অপশন সি এর সাথেই যাব, অ্যান্ড কারেক্ট আনসার উইল বি দ্য অপশন সি। হোয়াট ইজ ঝুম কাল্টিভেশন? দেখো ঝুম কাল্টিভেশন আমি বলে রাখি, এটা কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে একটু জাস্ট তোমাদেরকে টেস্ট করার জন্য। ঝুম কাল্টিভেশন হচ্ছে আমরা যে শিফটিং কাল্টিভেশন পড়েছি, সেই শিফটিং কাল্টিভেশনের একটা নাম হচ্ছে ঝুম কাল্টিভেশন। এটা রিজিয়ন বেসিসে নাম হয়, আর কিছু না। In which of the following states the production of potato is maximum? উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং মধ্যপ্রদেশের মধ্যে পটেটোর প্রোডাকশন কোন জায়গায় সবথেকে বেশি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, উত্তরপ্রদেশ। ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ব্যানানা ইজ লোকেটেড, ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ব্যানানা ইজ লোকেটেড ইন ত্রিচি, ভুসওয়াল, সাহারানপুর, পুনে। কারেক্ট আনসার ইজ অপশন এ, ত্রিচি। হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ হাইয়েস্ট শেয়ার অফ ফুড গ্রেন প্রোডাকশন? ফুড গ্রেন প্রোডাকশনে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কে টপ র্যাঙ্ক করছে? পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? কারেক্ট আনসার আমরা দেখব অপশন ডি, উত্তরপ্রদেশ। ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ভেজিটেবল প্রোডাকশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। বিশ্বের দরবারে ইন্ডিয়া ভেজিটেবল প্রোডাকশানে সেকেন্ড র্যাঙ্ক করছে, চায়না প্রথম র্যাঙ্ক করছে। কাঞ্চন ইজ আ ভ্যারাইটি অফ গ্রেপ, ইন্ডিয়ান গুজবেরি, গুয়াভা, ম্যাঙ্গো। কাঞ্চন কিসের প্রজাতি? না, ইন্ডিয়ান গুজবেরির প্রজাতি। দ্য ম্যাক্সিমাম প্রোডাকশন অফ ব্যানানা কামস ফ্রম তামিলনাড়ু, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ।
ভারতবর্ষে সবথেকে বেশি কলা উৎপাদিত হয়ে বা কলা কোন জায়গায় চাষবাস করা হয় সেটা হচ্ছে অপশন এ তামিলনাড়ু। রত্নাগিরি অফ মহারাষ্ট্র ইজ ফেমাস ফর, রত্নাগিরি মহারাষ্ট্রের রত্নাগিরি যে অঞ্চল সেটা কিসের জন্য ফেমাস? গুয়াভা, ব্যানানা, গোল্ডেন লিচি না আলফানসো ম্যাঙ্গো? কারেক্ট আনসার হয়ে যাবে আলফানসো ম্যাঙ্গো। সিডলেস ভ্যারাইটি অফ ম্যাঙ্গো, রত্না ম্যাঙ্গো, বোম্বে গ্রিন ম্যাঙ্গো, কৃষ্ণভোগ ম্যাঙ্গো, সিন্ধু ম্যাঙ্গো? কারেক্ট আনসার ইজ অপশন ডি সিন্ধু। মোস্ট মিল্ক ইয়েল্ডিং গোট ব্রিড ইন ইন্ডিয়া ইজ বারবারি, যমুনাপারি, কালী বেঙ্গলি, বিটল? নিম্নলিখিতগুলির মধ্যে সবথেকে বেশি দুগ্ধ উৎপাদনকারী প্রজাতি হচ্ছে যমুনাপারি। স্টক ফার্মিং ইজ গ্রোয়িং অফ 2-3 crops at the same time, breeding of animals, crop rotation, none of the above? Correct answer is option B, breeding of animal. Sorry. National Dairy Research Institute is located at Jhansi, New Delhi, Ludhiana, Karnal? National Dairy Research Institute is located in Karnal in Haryana. The cow breed known for high milk yield is Gangatri, Haryana, Sahiwal, থারপারকার? যে কাউ ব্রিডটা সবথেকে বেশি দুগ্ধ উৎপাদন করতে পারে তার নাম কি? তার নাম হচ্ছে অপশন সি সাহিওয়াল। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু হোয়াইট রেভলিউশন? হোয়াইট রেভলিউশন জিনিসটা কি আমি একটু আগেই তোমাদের বলেছি। হোয়াইট রেভলিউশন হচ্ছে এটা প্রোডাকশন অফ মিল্কের সাথে রিলেটেড। ভার্গিস কুরেই এই ব্যক্তি এই হোয়াইট রেভলিউশনের জন্য ভারতবর্ষের সম্পর্কযুক্ত। যেমন গ্রিন রেভলিউশনের জন্য ভারতবর্ষের সম্পর্কযুক্ত এম.এস. স্বামীনাথন, ঠিক তেমন ভার্গিস কুরেন। দেখো ভালো করে না পড়লে এখানে কতগুলো কুরেই অপশন দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেজর সিল্ক প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া? কর্ণাটক ইজ আ মেজর সিল্ক প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। দ্য বেস্ট মিল্ক ব্রেড ইন ওয়ার্ল্ড, সবথেকে বেশি পরিমাণে দুগ্ধ প্রদানকারী যে ব্রিড সেটি কোনটি? চিটাগং, দেওনি, হলস্টাইন ফ্রেস্টাইন অ্যান্ড সিন্ধি? কারেক্ট আনসার ইজ অপশন সি হলস্টাইন ফ্রেস্টাইন। রোটেশন অফ ক্রপ ইজ এসেন্সিয়াল ফর, ক্রপ রোটেশন কী কারণে এসেন্সিয়াল? দেখো ক্রপ রোটেশন যেটা আমাদের সবথেকে বেশি হেল্প করে সেটা হচ্ছে রিটেন দ্য কোয়ালিটি অফ সয়েল, সয়েলের যে কোয়ালিটি, সয়েলের যে ফার্টিলিটি, এই যে কোয়ালিটিগুলো আমরা পাই, ফার্টিলিটি, কেমিক্যাল কম্পোজিশন এটসেট্রা, এই কোয়ালিটিগুলোকে মেনটেন করে। ইন হুইচ স্টেট লার্জেস্ট প্রডিউসার অফ পালসেস এক্সিস্ট? কোন রাজ্য পালসেস বা ডাল জাতীয় শস্যের সবথেকে প্রধান উৎপাদনকারী? কারেক্ট আনসার ইজ অপশন ডি মধ্যপ্রদেশ। প্রুনিং ইজ রিলেটেড টু টি কাল্টিভেশন, জুট প্রোডাকশন, পিসি কালচার, সিলভিকালচার? তাহলে দেখো আমরা এখানে কতগুলো জিনিস জানতে পারবো। টি কাল্টিভেশনের সাথে প্রুনিং রিলেটেড, আমরা উত্তরটা আগে দেখে নিই। তারপর দেখো এখানে এই যে পিসি কালচার কাকে বলা হয়? মাছ চাষকে পিসি কালচার বলা হয়। সিলভিকালচার কাকে বলা হয়? সিলভিকালচার বলা হয় কাঠ বা টিম্বার বা মানে অরণ্যের যে ব্যবস্থাপনা বা চাষবাস বলা হয় তাকে বলা হচ্ছে সিলভিকালচার। হুইচ সয়েল ইজ মোস্টলি সুইটেড ফর টি ক্রপ? টি ক্রপের জন্য কোন ধরনের সয়েল প্রয়োজন? অ্যাসিডিক, অ্যালকালাইন, অ্যালুভিয়াল, স্যান্ডি? কারেক্ট আনসার ইজ অপশন এ অ্যাসিডিক। হুইচ স্টেট ইজ লার্জেস্ট প্রডিউসার অফ কফি? কফি কোন স্টেটে সবথেকে বেশি উৎপাদিত হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি কর্ণাটক। ড্যাশ ইজ দ্য হাইয়েস্ট প্রডিউসার অফ মিল্ক? ইউপি, এমপি, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল? হাইয়েস্ট প্রডিউসার অফ মিল্ক ইজ অপশন এ উত্তরপ্রদেশ। হুইচ ইজ নোন অ্যাজ দ্য গ্র্যানারি অফ দ্য সাউথ? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? দ্যাট ইজ তাঞ্জোর। এটা আমি তোমাদের আগেই বললাম যে তাঞ্জোর হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এবং এই তাঞ্জোর কোস্ট মানে হচ্ছে করমণ্ডল কোস্ট, যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, যে কারণে একে গ্র্যানারি অফ সাউথ বা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যান ইম্পর্টেন্ট পার্ল ফিশিং সেন্টার অফ ইন্ডিয়া? পার্ল ফিশিং সেন্টার ইম্পর্টেন্ট ভারতবর্ষের কোনটাকে আমরা বলতে পারি? দ্যাট ইজ টুটিকোরিন বা থট্টুকুডি। এই একটা গুরুত্বপূর্ণ পার্ল সেন্টারের ভারতবর্ষের উদাহরণ। ওকে, তাহলে এই ছিল 125টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন
এগ্রিকালচার থেকে এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই দুটো জায়গা থেকে। মোটামুটি যে এমসিকিউগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা মানে মোর দ্যান 80% হচ্ছে অরিজিনাল কোয়েশ্চেন। ভারতবর্ষের কোনো না কোনো পরীক্ষাতে মেবি ইট এসএসসি, মেবি ইট ইউপিপিসিএস, মেবি ইট বিহার পাবলিক সিভিল সার্ভিস, ইউকেপিসিএস, আরজেপিসিএস, ডাব্লিউবিসিএস, এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা, ক্যাট, এনডিএ, এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো কালেক্ট করা হয়েছে, যাতে তোমাদের একটা রক সলিড ব্যাপার তৈরি হয় যে কোয়েশ্চেনগুলো আমরা পড়ছি কেবলমাত্র আমাদের অল্প জায়গার মধ্যে আবদ্ধ করে না রাখে, এবং আমি পড়ানোর পদ্ধতিটা বা পড়ার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করেছি। এরকমভাবে তোমরা পড়তে থাকো। কমেন্ট সেকশানে তোমাদের ডিমান্ড জানাও যে কী ধরনের বিষয়বস্তু তোমরা পছন্দ করছো। ওকে, কারণ সবটাই তো তোমাদের জন্য। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।